আজকে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস এর থার্ড লেকচার, তাই তো? ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস। এক তারিখ। আচ্ছা দেখো, আমরা আগের দুটো ক্লাসে মেনলি যে জিনিসটা পড়েছি, মানে ফার্স্ট ক্লাসে আমরা ওই ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু বেসিক লজ সেই নিয়ে কিছু কথাবার্তা বলেছি আর কি। বেসিক লজ বা বেসিক টার্মিনোলজি, সেগুলোর মানে, তার ইউনিট ইত্যাদিগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আমরা কুলম্বস ল থেকে শুরু করেছিলাম। সেই কুলম্বস ল থেকে আস্তে আস্তে আমরা ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করেছিলাম, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফাইন করেছিলাম, এবং তাদের ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক এইগুলোকে বোঝা হয়েছিল। আর কুলম্বস ল নিয়ে কথাবার্তা বলতে গিয়ে সিজিএস এ সেটা কেমন দেখতে হয়, এসআই এ কেমন দেখতে হয়, সেইখান থেকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি এগুলো ডিফাইন হয়ে গিয়েছিল। এটা ফার্স্ট ক্লাসে আমরা এটা মোটামুটিভাবে পড়েছিলাম। আচ্ছা, সেকেন্ড ক্লাসে আমরা মেনলি যে জায়গাগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পোলারাইজেশন এন্ড পোলারাইজিবিলিটি। পোলারাইজেশন, পোলারাইজিবিলিটি কি, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ডিফারেন্ট টাইপস অফ পোলারাইজেশন, সেখান থেকে ইলেকট্রনিক পোলারাইজেশন, অ্যাটমিক পোলারাইজেশন, ওরিয়েন্টেশন পোলারাইজেশন, এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, নন পোলার মলিকুলের ক্ষেত্রে জাস্ট তোর ওই ইলেকট্রনিক এবং অ্যাটমিক পোলারাইজেশন থাকে, যাকে ডিস্টরশন বা ইনডিউস পোলারাইজেশন বলা হয়। আর পোলার মলিকুলের ক্ষেত্রে এই ডিস্টরশন পোলারাইজেশনের সাথে সাথে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটাও থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লসিয়াস-মোশোটি ইকুয়েশন উইদাউট ডেরিভেশন সেটাকে স্টেট করেছিলাম, এবং ক্লসিয়াস-মোশোটি ইকুয়েশন সেটা সেখান থেকে যে টোটাল মোলার পোলারাইজেশনটা পাওয়া যাচ্ছে সেটার সঙ্গে না আমার নন পোলার মলিকুল যদি হয় তার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ টোটাল মোলার পোলারাইজেশন সেটা ম্যাচ করে যাচ্ছে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে ওটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কিন্তু পোলার মলিকুলের ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে ক্লসিয়াস-মোশোটি ইকুয়েশন থেকে প্রেডিক্টেড ভ্যালুটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে অনেক কম, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে টোটাল মোলার পোলারাইজেশন থেকে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এই পোলার মলিকুলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে টোটাল মোলার পোলারাইজেশন টেম্পারেচার ডিপেন্ডেন্স বা টোটাল মোলার পোলারাইজেশন এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু মেলানোর জন্য ডিবাই ইকুয়েশন এলো। সেই ডিবাই ইকুয়েশন থেকে ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি সেটার একটা এক্সপ্রেশন তিনি বের করেছিলেন, সেটা মিউ স্কোয়ার বাই থিকেটি। তো সেইখান থেকে আমি ক্লসিয়াস-মোশোটি ডিবাই ইকুয়েশন পেয়েছিলাম। আর লাস্ট পার্টে আমাদের সময়ের কনস্ট্যান্ট ছিল, তবুও আমরা মোটামুটিভাবে বলে দিয়েছিলাম যে কেমন করে তুমি ডাইপোল মোমেন্টটাকে বের করতে পারো। সেই ডাইপোল মোমেন্ট বের করার জন্য আমি টোটাল মোলার পোলারাইজেশনটাকে 1/t এর রেসপেক্টে প্লট করেছিলাম। তার স্লোপটা সেইখান থেকে হচ্ছে আমি টোটাল মোলার, সরি, মানে টোটাল মোলার পোলারাইজেশনটাকে 1/t এর রেসপেক্টে প্লট করে তার স্লোপ থেকে আমি ডাইপোল মোমেন্টটাকে বের করেছিলাম। আর একটা বলেছিলাম যে যদি তুমি কোনো প্রবলেম করো, মানে নিউমেরিক্যাল প্রবলেম করো, সেখানে ডেটাগুলো এইরকম ভাবে দেওয়া থাকে যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে আইদার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা টোটাল মোলার পোলারাইজেশনের ভ্যালুটা তোমার বলে দেওয়া আছে। সেইখান থেকে আমি জাস্ট ওই মানে ডাইপোল মোমেন্টটাকে বের করে নিতে পারছি আর কি। একটা ওই এসআই সিস্টেমে করলে হচ্ছে ওই 9 এপসাইলন 0 ইন্টু বোলম্যান কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এন অ্যাভোগাড্রো, তারপরে হচ্ছে PM1 মাইনাস PM2 বাই 1/T1 মাইনাস 1/T2 হোল টু দি পাওয়ার হাফ, এরকম একটা এক্সপ্রেশন আমরা বের করে দিচ্ছি। এইটা হচ্ছে যেটা আমরা আগের দিন পড়িয়েছিলাম। আর আজকে আমরা যে জিনিসটাকে কভার করতে চাইছি সেটা হচ্ছে এরকম। তাহলে আজকে আমি যে জিনিসগুলো কভার করতে চাইবো, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার আজকের ক্লাসটা স্যার রেকর্ড হচ্ছে, মানে স্যার অ্যাকচুয়ালি আমার 8টা থেকে ক্লাস অর্গানিক, এবার একটাই ডেট, হুম ওটাই খুব মুশকিল, মানে আগের 2 সপ্তাহ আমি হুম এই ক্লাসটা করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড এবার করছি। স্যার ওই কারণে হ্যাঁ একটু সমস্যা হবে। হ্যাঁ। অর্গানিক কোথায় পড়িস? স্যার অমৃতসরের কাছে। অমৃত হারে একটা ডেট? মানে অমৃতসরে স্যার কত আরেকটা ডেট? ডেট, দুটো স্যার দুটো ক্লাস, এবার আরেকটা আজকে বিকেল, এবার আজকে বিকেলে আমাদের আবার আপনার ক্লাসটা অ্যাটেন্ড করতে দেরি হয়ে যাবে,
মানে কোয়ান্টামের ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। অমিত তো আমাকে খুব পছন্দ করে। অমিতকে বলবি আমার কথা, যদি বলি যে আমার ক্লাস আছে, অমিত দেখবি সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। আমরা একটা জায়গায় ক্লাস নিচ্ছি এখন, ওই রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, সেটা সিঙ্গুর কলেজে ক্লাস হচ্ছে। অমিত ক্লাসগুলো অর্গানাইজ করে। ওর সাথে রিসেন্টলি বেশ কয়েকবার কথা হলো। আমাদের যে ভাইস চ্যান্সেলর আছে আশুতোষ ঘোষ, সে ফোন করেছিল। অমৃত দেখলাম ওই লিঙ্ক টিঙ্ক গুলো দেওয়াটা ওইসবগুলো করে টরে। চলো, যেটা বলছিলাম, টপিকস টু বি ডিসকাসড, আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরকম, যে প্রথমে আগের দিনে একটা জিনিস আমি বলিনি, মানে সময় ছিল না বলে বলিনি। সেটা হচ্ছে যে যে এই যে এক্সপেরিমেন্টালি তুমি যখন ডাইপোল মোমেন্ট বের করছো, ডাইপোল মোমেন্ট বের করার জন্য তুমি কি করছো, ক্লসিয়াস মসুটি ডি বাই ইকুয়েশনটাকে দিয়ে স্টার্ট করছো। ক্লসিয়াস মসুটি ডি বাই ইকুয়েশন, সেইখান থেকে পিএম, সেটা 1/t এর রেসপেক্টে প্লট করলে স্ট্রেট লাইন হচ্ছে, তার স্লোপ এবং ইন্টারসেপ্ট থেকে, মানে পার্টিকুলারলি স্লোপ থেকে আমি ডাইপোল মোমেন্টটাকে বের করে ফেলেছিলাম। এবার কথাটা হচ্ছে যে যে পোলার মলিকুলের ডাইপোল মোমেন্ট তুমি বের করতে চাইছো, মানে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট তুমি বের করতে চাইছো, সেই মলিকুলটা সে যদি তোমার ওই ক্লসিয়াস মসুটি ডি বাই ইকুয়েশনটাকে ওবে করে, তবেই তো আমি ওই ইকুয়েশনটাকে ইউজ করে ঠিক ঠিক ডাইপোল মোমেন্টটা পাবো। কিন্তু যদি কোনো কারণে কোনো একটা স্যাম্পল বা কোনো একটা সলিউশন সে ওই ক্লসিয়াস মোশনের ডিবাই ইকুয়েশনটাকে ওবে নাই করে, তাহলে কিন্তু সেইখান থেকে যে ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশনটা হবে সেটা ভুলে ভরা হবে আর কি। সেই পার্টটাকে নিয়ে একটুখানি আলোচনা করা। তার মানে আমি জাস্ট প্রথমে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ ক্লসিয়াস মোশটি ডিবাই ইকুয়েশন, এইটা নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে আমাকে প্রথমে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে দেখা যায় যে এই টোটাল মোলার পোলারাইজেশন, সেটা ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রিক ফিল্ড তার উপরে ডিপেন্ড করে। মানে ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করলে সেই d-1/t+2 × m/ρ, সেখান থেকে তো টোটাল মোলার পোলারাইজেশনটাকে বের করা যাবে। তার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে বের করতে হবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করা হয় একটা অল্টারনেটিভ কারেন্ট ইউজ করে। এই অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ হয়, তাহলে টোটাল মোলার পোলারাইজেশনটা চেঞ্জ হয়। সেই সেইটা আমাকে এবারে দেখতে হবে, যে ভেরিয়েশন অফ টোটাল মোলার পোলারাইজেশন with the frequency of external electric field বলতে পারো, বা frequency of এসি কারেন্ট। আর ফ্রিকোয়েন্সি অফ মানে ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রিক ফিল্ড বলা হয়, বা ফ্রিকোয়েন্সি অফ এসি, মানে আমি অল্টারনেটিভ কারেন্ট ইউজ করব, তার ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে টোটাল মোলার পোলারাইজেশনটা কেমন করে ভ্যারি করছে, এইটা দেখবো। আর এবং এইটা দেখতে গিয়ে সেটা দেখবো সেটা হচ্ছে এই যদি ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেশি হয়ে যায়, 10^14, 10^15 এরকম অর্ডারের হয়ে যায়, তখন যেটা পড়ে থাকে শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশনটা পড়ে থাকে। সেইখান থেকে আমি একটা টার্ম ডিফাইন করব, সেটাকে বলা হচ্ছে তোমার মানে মোলার রিফ্র্যাকশন বলে একটা টার্ম আছে। যে মোলার রিফ্র্যাকশনটাকে আমি ইন্ট্রোডিউস করবো, এবং সেইখান থেকে মোলার রিফ্র্যাকশনটা, সেইটা একটা ইকুয়েশন ওবে করবো যাকে বলে লরেঞ্জ লরেঞ্জ ইকুয়েশন। সেই পার্টটাকে আমাকে দেখতে হবে। তাহলে এইখান থেকে আমি নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে মোলার রিফ্র্যাকশন, মোলার রিফ্র্যাকশন, এবং আহ, সেই রিলেটেড যে ইকুয়েশনটা সেটা হচ্ছে লরেঞ্জ লরেঞ্জ ইকুয়েশন। লরেঞ্জ লরেঞ্জ ইকুয়েশনে দুটো লরেঞ্জের বানান আলাদা, হ্যাঁ? একটা টি থাকবে, একটা টি থাকবে না। লরেঞ্জ লরেঞ্জ ইকুয়েশন, ঠিক আছে? সেইটা একটা পার্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা আলোচনা করার কথা। তারপর আমরা কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমস করব, যে ফর্মুলাগুলোকে ইউজ করি তার উপরে বেশ করে, কারণ সেটা পরীক্ষা খুব রেগুলার বেসিসে পড়ে। মানে প্রত্যেক বছরই আমি দেখেছি মোরাললেস একটা এরকম পড়ে যায়। সেইটা একটুখানি মাথা ঘামাতে হবে, মানে সেটা একটু পড়ে নিতে হবে। আর আর একটা যেটা হচ্ছে যে যদি সময় আমাদের থাকে, তাহলে ডাইপোল মোমেন্ট, সেইটা আমরা আজকে আলোচনা করে দেবো, এবং ডাইপোল মোমেন্ট নিয়ে বেশ কিছু কথাবার্তা বলবো। ডাইপোল মোমেন্ট থেকে পরীক্ষা, মানে এমন কোনো পরীক্ষা এক্সিস্ট করতে পারে না যেখান থেকে যেখানে ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন পড়ে না। ডাইপোল মোমেন্ট জিনিসটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকে আলোচনার বিষয়। তাহলে আমরা চলো একের পর এক শুরু করি। তাহলে প্রথমেই যে জিনিসটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ ক্লসিয়াস মসুটি ডি বাই ইকুয়েশন। ভ্যালিডিটি অফ
ক্লসিয়াস মসুটি ডিবাই। আচ্ছা, ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশন বা সিএমডি ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমার গ্যাস ফেজে ভ্যালিড, আর লিকুইড ফেজে ইউজুয়ালি ভ্যালিড নয়। কিন্তু যদি মানে অবশ্যই দেখো ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশন মানে হচ্ছে যে একটা মলিকুল, সেই মলিকুলটা অবশ্যই পোলার হতে হবে, তবেই হচ্ছে মিউ স্কোয়ার বাই 3kT ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি থাকবে, তবেই ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশনের মানে আছে, নাহলে তো সেটা ক্লসিয়াস মসুটি ইকুয়েশন হতো। তাহলে এবারে যদি এমন হয় যে কোন একটা পোলার মলিকুলকে আমি সলিউট হিসেবে ইউজ করছি, আর সেটা একটা সলিউশন বানানো হয়েছে, যে সলিউশনটা সলভেন্ট থেকে নন পোলার, একটা ডাইলিউট সলিউশন অফ এ পোলার সলিউট ইন এ নন পোলার সলভেন্ট, সেখানেও এটা ভ্যালিড হয়। তাহলে আমি এই ইকুয়েশনটা একটুখানি বলি যে ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশনটা কি। ইকুয়েশনটা যদি তুমি দেখো, তার টোটাল মোলার পোলারাইজেশন পিএম এটা ছিল কত, d-1 বাই, আচ্ছা মানে আচ্ছা এটাকে সিজিএসও করতে পারে, এসআইও করতে পারে, সেটা তোমার ইচ্ছা। যাকে মানে যেটা আমি 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 ফর দ্য টাইমিং এটা সিজিএসই লিখছি, d-1/d+2। তুমি সিজিএস থেকে এসআই যদি যাওয়ার দরকার পড়ে কেমন করে যেতে হয় সেটা তোমার পরিষ্কার জানা আছে আর কি। তো পিএমটা হচ্ছে d-1/d+2 ইন্টু এম বাই রো ছিল এইটা, এইটা এটা কি ছিল দেখো, এই যে পুরো জিনিসটা, সেটাকে তুমি ওই 4/3 পাই এনে যদি শুধুমাত্র আমি ক্লসিয়াস মসুটি ইকুয়েশন করতাম, শুধুমাত্র আলফা ডি পর্যন্ত থাকতো, 4/3 পাই এনে ইন্টু আলফা ডি। এখন তার সাথে ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটিটা থাকবে, এবং সেটা কত না মিউ স্কোয়ার বাই 3k ইন্টু টি। তাহলে এই যে পুরো ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড when valid in gas phase, and in a very dilute solution of the polar solute in a non-polar solvent. So this equation is valid in gas phase and in a very dilute solution of the polar solute in a non-polar solvent. মানে আমরা অ্যাকোয়া সলিউশন যদি করি, অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে যেহেতু সলভেন্টটাই হচ্ছে পোলার হয়ে গেল, তখন দেখা যাবে যে ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশনটা ভ্যালিড না। ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশনটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ঠিক ঠিক করে কাজ করবে। মানে দেখো ক্লসিয়াস মসুটি ডিবাই ইকুয়েশনটা ঠিক ঠিক কিন্তু বোঝার একটা রাস্তাটা কি, বোঝার রাস্তা তুমি পিএম কে 1/t এর রেসপেক্টে প্লট করো, তাহলে স্ট্রেট লাইন হবে। দেখতে পাবে যে যদি কোনো একটা পোলার সলভেন্টে একটা পোলার সলিউট, তার একটা সলিউশন বা কনসেন্ট্রেট সলিউশন ইভেন তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে কিন্তু পিএম ভার্সেস 1/tটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে না। তার স্ট্রেট লাইন না হলে তার সোপ থেকে যে তুমি ডাইপোল মোমেন্ট বের করবে বলছো, সেটা তুমি করতে পারবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো যে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ইন গ্যাস ফেজ, গ্যাস ফেজে সেটা অবশ্যই ভ্যালিড। আর যখন একটা ভেরি ডাইলিউট সলিউশন অফ দ্য পোলার সলিউট ইন এ নন পোলার সলভেন্ট, সেখানে ভ্যালিড। কিন্তু বাট দিস ইজ নট ভ্যালিড ইন এ concentrated solution, particularly when the solvent is polar। আচ্ছা কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে সলভেন্ট যদি পোলার হয় আর সলিউটও যদি পোলার হয়, তাহলে পোলার পোলার একটা স্ট্রং অ্যাট্রাকশন থাকবে। এই অ্যাট্রাকশনের জন্য না মলিকুলগুলো সে ফ্রিলি রোটেট করতে পারবে না। মানে দেখো আমি ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা কিভাবে এক্সিস্ট আসছিল, ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা আসছিল এইরকম ভাবে যে ইন্ডিভিজুয়াল যে পোলার মলিকুলগুলো বা ইন্ডিভিজুয়াল ডাইপোলস গুলো, তাদেরকে যদি আমি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে রাখি, তাহলে
এই হোমোজিনিয়াস এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো একটা পার্টিকুলার দিকে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে বলে সেখান থেকে ওরিয়েন্টেশন পোলারাইজেশন বা ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটিটা পাচ্ছে। তার মানে ওখানে দেখো যে ইন্টারাকশন এনার্জি থেকে লেখা হয়েছিল সেটা ছিল হচ্ছে মাইনাস মিউ ডট ই, দ্যাট ওয়াজ দ্য ইন্টারাকশন এনার্জি। এবার কথাটা হচ্ছে ইন অ্যাডিশন টু দ্যাট যদি এমন হয় যে কোনো একটা ভীষণ স্ট্রং একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা হাইড্রোজেন বন্ডিং বা একটা স্ট্রং অ্যাসোসিয়েশন এই টাইপের যদি থেকে থাকে, তাহলে ইন্টারাকশন এনার্জিটা শুধুমাত্র মাইনাস মিউ ডট ই হবে না, না হওয়ার জন্য হচ্ছে ডিবাই যেরকম করে তার ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি এক্সপ্রেশনটাকে বের করেছে সেটা আর ভ্যালিড থাকবে না। ঠিক আছে, তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে in a concentrated solution when there is a strong interactions between the solute and solvent molecules, it will be very difficult for the dipoles to be oriented along the applied field direction. The applied field direction oriented হতে খুব অসুবিধা হবে। It will be very difficult for the dipole to be oriented along the applied field direction. Then Debye equation will no longer be valid. তখন কিন্তু এই তোমার Debye ইকুয়েশনটা ভ্যালিড হবে না। ঠিক আছে, এই যে মোদ্দা কথাটা। আচ্ছা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি এই আগের এই সিচুয়েশনটাকে নাও যে একটা ভেরি ডাইলিউট সলিউশন অফ এ পোলার সলিউট ইন এ নন পোলার সলভেন্ট, হ্যাঁ, তখন কি হবে? মানে এমনি পিওর কোন একটা সাবস্টেন্স যদি ইউজ করো, আমি এর আগে যে ইকুয়েশনগুলো ইউজ করেছি আরে জাস্ট পিওর সাবস্টেন্স ইউজ করছো, কিন্তু যদি এরকম হয় যে পোলার মলিকুলটা একটা নন পোলার সলভেন্টে ডিজলভ করে আছে এবং সলিউশনটা ডাইলিউট, তখন যেটা তুমি লিখতে পারো সেটা হচ্ছে এই যে ইন এ সলিউশন ইফ ধরো D12 and ρ12, বা এইভাবে না করে অনেক সময় এইরকম ভাবে লিখতে পারো, তাহলে হয়তো আরেকটু সহজ হবে। ডি অ্যাভারেজ এবং রো অ্যাভারেজ একটু লিখি। ডি বার অ্যান্ড রো বার বি দ্য অ্যাভারেজ। দেখো এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়ামের হয়তো, তাহলে একটা পিওর সাবস্টেন্স আছে তার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে শুধু জল আছে, তার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে জলে যদি আমি কোনো একটা পোলার অন্য কোনো একটা মলিকুলকে ডিজলভ করি, তাহলে মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সাডেনলি পাল্টে যাবে। তাহলে আমি ওই জন্য অ্যাভারেজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে কথাবার্তা বলবো। ডেনসিটির ক্ষেত্রে একই রকম, তাহলে শুধু জলের যা ডেনসিটি, জল অ্যালকোহলের মিক্সচারের ডেনসিটি নিশ্চয়ই একই নয়। এখানে বলছি যে ইন এ সলিউশন ইফ ডি বার অ্যান্ড রো বার বি দ্য অ্যাভারেজ ভ্যালু অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট and density respectively, then we can write যে টোটাল মোলার পোলারাইজেশনটা যেটা পি লিখছি, মানে পিএম লিখলে হবে। টোটাল মোলার পোলারাইজেশন যেটা, সেটা কি লিখবো? লেখা উচিত হচ্ছে তাহলে ডি বার -1 বাই ডি বার +2 ইন্টু এম বার বাই রো বার, এইটা যেখানে এম বারটা সেটা হচ্ছে x1 m1 প্লাস x2 m2 which is the average molar mass
দেখো একটা মিক্সচার থাকে, তাহলে অ্যাভারেজ মোলার মাসটা কিভাবে লিখতে হয়, এম বার হচ্ছে x1 m1 প্লাস x2 m2, যেখানে x1 x2 আর দ্য মোল ফ্র্যাকশনস অফ solvent and solute respectively। মানে সবসময় খেয়াল রাখবে একটা সলিউশনের ক্ষেত্রে সলভেন্টটাকে ওয়ান সাফিক্স দিয়ে এক্সপ্রেস করা হয় আর সলিউটটাকে টু সাফিক্স দিয়ে এক্সপ্রেস করা হয়। মানে একটা বাইনারি সলিউশন যদি তুমি কনসিডার করো যেখানে দুটো স্পিসিস আছে, সলভেন্টটা বাই ডিফল্ট ওয়ান এই সাফিক্সটা ইউজ করবে, আর সলিউটের জন্য টু সাফিক্স এটাকে ইউজ করতে হয়। আর m1 m2 তাহলে করসপন্ডিং কি হবে, m1 and m2 আর দ্য molar mass of solvent and solute respectively। তাহলে দেখো ডি বার হচ্ছে অ্যাভারেজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, রো বার হচ্ছে অ্যাভারেজ ডেনসিটি, আর এম বার হচ্ছে অ্যাভারেজ মোলার মাস, যে অ্যাভারেজ মোলার মাসটা হচ্ছে x1 m1 প্লাস x2 m2 এইটা, ঠিক আছে। আর x1 আর x2 হচ্ছে করসপন্ডিং মোল ফ্র্যাকশনটা হচ্ছে। তাহলে এইগুলোকে ইউজ করে আমি এই ইকুয়েশনটা আরেকবার লিখতে চাইছি। যদি এই ইকুয়েশনটাকে ধরো আমি ইকুয়েশন 1 বলি, এই ইকুয়েশন 1টা, আর এইটা যদি ইকুয়েশন আমি 2 বলি, তো 1 আর 2 এর হেল্প নিয়ে আমি ইকুয়েশন 1টাকে কেমন করে লিখতে পারি দেখো, এই এম বারের জায়গায় এটাকে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে না, পি এমটা হয়ে যাচ্ছে ডি বার মাইনাস 1 বাই ডি বার প্লাস 2 x1 m1 প্লাস x2 m2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার রো বার হলো, এটা হলো। আচ্ছা এবার এটাকে দুটো ভাগে ভেঙে দেওয়া যাক, এখানে কেমন করে ভাঙছি দেখো, যে x1টাকে বাইরে রেখে দিয়ে ডি বার মাইনাস 1 বাই ডি বার প্লাস 2 এই যে প্রথমটা x1টাকে বাইরে বের করে ডি বার মাইনাস 1 বাই ডি বার প্লাস 2 ইন্টু m1 বাই রো বার, এইটা একটা পার্ট। আর একটা হচ্ছে x2টাকে রেখে দিয়ে ডি বার মাইনাস 1 বাই ডি বার প্লাস 2 ইন্টু m2 বাই রো। আর এইটাকে আমি লিখছি x1 p1 প্লাস হচ্ছে x2 p2, এটা হচ্ছে x1 p1 প্লাস x2 p2, যেখানে দেখো p1টা হচ্ছে বেসিক্যালি সলভেন্টের জন্য ডি বার মাইনাস 1 বাই ডি বার প্লাস 2 ইন্টু m1 বাই রো বার এটা, আর p2টা হচ্ছে বেসিক্যালি সলিউটের জন্য ডি বার মাইনাস 1 বাই ডি বার প্লাস 2 ইন্টু m2 বাই তোমার রো বার। এবারে এইটাকে কাজ করি, এই যে পিএমটাকে আমি x1টাকে না 1 মাইনাস x2 করে দিতে পারি, কারণ বাইনারি সলিউশনের জন্য x1 প্লাস x2 ইকুয়াল টু 1, মানে মোল ফ্র্যাকশনের যোগফল 1 হয় যেহেতু, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন যদি x1 হয়, সলিউটের মোল ফ্র্যাকশন যদি x2 হয়, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু যেহেতু 1, তাহলে x1 এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস x2 ইন্টু p1 প্লাস হচ্ছে x2 ইন্টু p2। তাহলে দেখো এটা কেমন দাঁড়াচ্ছে, এটা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এটা তো মোল ফ্র্যাকশন সলিউটের টার্মসে লিখবো, এটা হচ্ছে তোমার p1 একটা হয়ে গেল, প্লাস হচ্ছে এখানে p2 প্লাস লিখে দিলে p2 মাইনাস p1 ইন্টু x2। দেখো এই এরকম একটা ইকুয়েশন তুমি পাচ্ছ। আর এখানে একটা কাজ করা যেতে পারে, মানে এটাকে আমি বলে দিচ্ছি যে এই যে মোলার মাসটা বাঁদিকে লেখা হয়েছে এটা সাম কাইন্ড অফ অ্যাভারেজ মোলার, মানে সরি মোলার পোলারাইজেশন যেটা বাঁদিকে লেখা হয়েছে সেটা সাম কাইন্ড অফ অ্যাভারেজ মোলার পোলারাইজেশন কিন্তু, হ্যাঁ এটা এই জন্য এটা মানে বার দিয়ে দেওয়া ভালো, মানে এটা হচ্ছে বেসিক্যালি বার দিয়ে দেওয়া ভালো, কারণ এখানে এটা কিন্তু সাম কাইন্ড অফ অ্যাভারেজ, তাহলে এইটা দাঁড়াচ্ছে। আর এবারে দেখো যে যেহেতু আমি সলিউটটাকে ধরেছিলাম পোলার আর সলভেন্টটাকে ধরেছিলাম হচ্ছে তোমার নন পোলার, তাহলে ইউজুয়ালি p2টা গ্রেটার দ্যান p1 হবে। তাহলে দেখো পোলার মলিকুলের ক্ষেত্রে কি হচ্ছে, ডিস্টরশনের সাথে সাথে হচ্ছে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটাও আছে,
আর নন পোলার মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র ডিস্টরশন পোলারাইজেশনটা আছে, এবার ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা কিন্তু ডিস্টরশন পোলারাইজেশন থেকে অনেক অনেক বেশি। হ্যাঁ, মানে 95% মোটামুটি ভাবে ওরিয়েন্টেশন পোলারাইজেশন হয়, 5%-এর মতো ডিস্টরশন বা ইনডিউস পোলারাইজেশন হয়। তাহলে P2টা ইউজুয়ালি P1-এর থেকে বেশ বেশি হয়। তা যদি হয় তাহলে তুমি খেয়াল করে দেখো, যদি PM ভার্সেস X2 আমি প্লট করি, তাহলে একটা স্ট্রেট লাইন হবে যার ইন্টারসেপ্ট হচ্ছে P1 এবং একটা পজিটিভ স্লোপ হবে, সেটা হচ্ছে P2 মাইনাস P1। তাহলে আমি ইউজুয়ালি পজিটিভ স্লোপের কথা বলছি, কিন্তু অনেক সময় এরকম হয়তো হতে পারে যে যে তুমি হয়তো এমন দেখা গেল যে যে সলভেন্টটাকে ইউজ করে সে মলিকুলগুলো অনেক 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 বড়। তাহলে অনেক যদি বড় হয়ে যায় তার ডিস্টরশন পোলারাইজেশনটা অনেক অনেক বেশি হয়ে যাবে আর কি, মানে যা যে যত বেশি পোলারাইজেবল তার তো পোলারাইজেশন তত তত বেশি হবে। এবার সাইজ যদি খুব বড় হয়ে যায়, মানে আয়োডিনের মতো আর কি, তার ক্ষেত্রে ইলেকট্রন ক্লাউডের উপর কন্ট্রোল খুব কম আছে বলে সেটা অনেক বেশি পোলারাইজেবল। হ্যাঁ, তার মানে তার পোলারাইজেশন অনেক বেশি হয়ে যেতে পারে। হয় আমি এমন একটা পোলার মলিকুল ইউজ করছি, মানে সলিড হিসেবে ইউজ করছি, যা ডাইপোল মোমেন্টটা অতটা বেশি নয়, তখন হয়তো তার ক্ষেত্রে মোলার পোলারাইজেশনটা, মানে পোলার যদিও তার মোলার পোলারাইজেশন নন পোলার থেকে কম হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছি এটা হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি এটা হয়। তাহলে ইউজুয়ালি যদি এটা হয় তাহলে কি দাঁড়াবে যে ইফ ইউ প্লট PM bar versus X2, we get a straight line with intercept equal to P1 and slope equal to P2 minus P1। মানে ইউজুয়ালি স্লোপটা পজিটিভ, কিন্তু সবসময় যে পজিটিভ হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এবারে দেখো আমার ইন্টেনশনটা যদি P1 বের করা হয়, অর্থাৎ এই যে পোলার মলিকুলটা আমি ইউজ করছি তার আমি মোলার মোলার পোলারাইজেশনটাকে বের করতে চাইছি আর কি, তার মানে আমি P1টাকে বের করতে চাইছি। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, যে যে ফ্রম দা ইন্টারসেপ্ট, এই যে ছবির ইন্টারসেপ্ট থেকে we can get the absolute value of total molar polarization of the polar solute। এই পোলার যে সলিউটটা তার টোটাল মোলার, মানে অ্যাবসলিউট টোটাল মোলার পোলারাইজেশন তুমি পেয়ে করতে পারবে। ধরো আমি এদিকে পিএমটাকে প্লট করছি, PM বারকে প্লট করছি, এদিকে X2, মানে X2টা হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন, মানে একটা গিভেন অ্যামাউন্টের নন পোলার সলভেন্ট তুমি নিয়েছো, ওখানে পোলার সলিউটটা অল্প অ্যাড করছো, তারপর টোটাল মোলার পোলারাইজেশনটাকে বের করছো। তাহলে এরকম ভাবে যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে না, PM ভার্সেস X2 প্লট করলে ইউজুয়ালি একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, যে স্ট্রেট লাইনটা হচ্ছে স্লোপটা হচ্ছে পজিটিভ, তার মানে স্লোপটা ইউজুয়ালি হচ্ছে P2 মাইনাস P1 এইটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি এক্সট্রাপোলেট করে X2 যখন টেন্স টু জিরো হয়ে গেল, X2 টেন্স টু জিরো হওয়া মানে হচ্ছে ওটা মনে হলো আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। আমি যেখানে বলেছিলাম যে ক্লসিয়াস মোসেটের ইকুয়েশনটা, ঠিক আছে, X2 যদি খুব বেশি হয়ে যায়, যদি কনসেন্ট্রেশন খুব বেশি হয়ে যায়, তখন সে ভ্যালিড না হতে পারে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, যখন X2 টেন্স টু জিরোর দিকে তখন সেটা ভ্যালিড। তাহলে এবারে X2টাকে আমি এই ধরনের হয়তো কিছু রিপ্রেজেন্টেটিভ পয়েন্টস পেয়েছি, রিপ্রেজেন্টেটিভ পয়েন্টসগুলো আমি একটা প্লট এঁকে যদি আমি এক্সট্রাপোলেট করি, তাহলে দেখো একটা ইন্টারসেপ্ট আমি পেয়ে যাচ্ছি। এই যে ইন্টারসেপ্টটা সেটা কত না, সেটা হচ্ছে P1, যেটা আমি অ্যাকচুয়ালি বের করতে চেয়েছিলাম। তার মানে যদি আমি জাস্ট যে পোলার সলিউট যেটা, তার অ্যাবসলিউট মোলার পোলারাইজেশনটাকে বের করতে চাই, তাহলে ওই একটা তোমার পোলার সলিউট তার একটা নন পোলার সলভেন্টে একটা সলিউশন বানাবো। এবারে ডিফারেন্ট মোল ফ্র্যাকশন বা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের জন্য হচ্ছে টোটাল মোলার পোলারাইজেশনটা আমি মাপবো। টোটাল মোলার পোলারাইজেশন, অ্যাভারেজ টোটাল মোলার পোলারাইজেশন ভার্সেস X2 প্লট করে একটা স্ট্রেট লাইন হচ্ছে, তার ইন্টারসেপ্ট থেকে আমি P1টা পেয়ে যাচ্ছি, যে P1টা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওই পিওর সলিউট, পোলার সলিউটটা যদি থাকতো তাহলে তার যা মোলার পোলারাইজেশন। ঠিক আছে, তাহলে দেখো যেটা করলাম কোনো অসুবিধা আছে কিনা। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি P2টা গ্রেটার দেন P1টা হচ্ছে কিনা ওটা একবার বলবেন মানে প্লিজ। মানে P2টা গ্রেটার দেন P1, কারণ P2টা হচ্ছে সলিউটের জন্য
মোলার পোলারাইজেশন, আর P1টা হচ্ছে সলভেন্টের মোলার পোলারাইজেশন, ঠিক আছে তো? আর সলিউটটাকে বলেছি পোলার, পোলার মলিকুল, আর সলভেন্টটাকে বলেছি নন পোলার সলিউশন, মানে সলভেন্ট। নন পোলার মলিকুল, তাতে কি থাকে, শুধুমাত্র ডিস্টরশন বা ওরিয়েন্টেশন, ডিস্টরশন বা ইনডিউসড পোলারাইজেশনটা থাকে। আর পোলার মলিকুলের ক্ষেত্রে হচ্ছে ডিস্টরশনের সাথে সাথে হচ্ছে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা থাকে। আর আমরা আগে উল্লেখ করেছিলাম যে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা টোটাল পোলারাইজেশন প্রায় 95%। তাহলে পোলার, এখানে সলিউটটা হচ্ছে পোলার, যার ক্ষেত্রে ওরিয়েন্টেশন প্লাস ডিস্টরশন। আর সলভেন্টটা হচ্ছে তোর বেসিক্যালি নন পোলার, যেটা আছে শুধুমাত্র ডিস্টরশন। তাহলে পরিষ্কার P2টা গ্রেটার দেন P1 হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার পোলার মলিকুল তো স্যার পোলার সলভেন্টেই সলিউবল হয়, স্যার নন পোলার সলভেন্টে সলিউবল হবে? হ্যাঁ, সবসময় কিছুটা সলভেবল সবসময়ই হবে। মানে আমার তো দরকার ডাইলিউট সলিউশন, সেখানে কম সলিবিলিটিটা হলেই আমার ভালো। হ্যাঁ, কম সলিবিলিটি হলেই হচ্ছে আমার ভালো। হ্যাঁ, মানে যেমন ধরো আমি এটা সিম্পলি বলছি, আয়োডিন সে তো বেসিক্যালি পুরো নন পোলার। হ্যাঁ, আর জল হচ্ছে পোলার। এবারে জলে কি আয়োডিন একটুও ডিজলভ হয় না? তোমার এক্সপিরিয়েন্স কি? ব্রাউনিশ কালারটা তাহলে আসে কোথা হ্যাঁ থেকে, স্যার হয়। তাই তো? ওই যেমন ওইটুকু হলেই হবে। মানে মানে ঠিক আছে, এক্ষেত্রে খুব ফেভারেবলি যে খুব সলেবল হয়ে যাবে সেরকম না, কিন্তু এনট্রপি অফ মিক্সিং এর জন্য খুব অল্প সলেবল হবে। এই অল্প সলেবিলিটিটাই আমি অ্যাকচুয়ালি চাইছি। পরে বেশি সলেবল হয়ে গেলে ইন্টারাকশনটা এত বেশি হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর মানে ম্যানেজ করতে পারবে না, বা ক্রস হেমোসিটি বা ইকুয়েশনটা ভ্যালিড হবে না। তাহলে আমি মোটামুটি ভাবে একটা ডাইলিউট সলিউশন, এই যে যেখানে তোমার ক্রস হেমোসিটি বা ইকুয়েশনটা ভ্যালিড আর কি, মানে ডাইলিউট সলিউশন, ডাইলিউট সলিউশন অফ এ পোলার সলিউট ইন এ নন পোলার সলভেন্ট, আমি এই স্পেশাল কেসটা যদি নিই তবেই কেবলমাত্র তুমি স্ট্রেট লাইন নেচারটা পাবে বা ক্রস হেমোসিটি বা ইকুয়েশনটা ভ্যালিড হবে। আর যদি তুমি পোলার সলভেন্ট, পোলার সলিউট ইন এ পোলার সলভেন্ট নাও, তাহলে কিন্তু ক্রস হেমোসিটি বা ইকুয়েশনটা ভ্যালিডই হবে, ঠিক আছে? স্যার ওই যে হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না কার কথা, একজনের কথা শোনা যাচ্ছে না, বলো। হ্যালো, স্যার যে ওয়ানটা বললেন আপনি রেসিপি বলেছিলেন, ওটা কি ওয়ানটা শোনা গেল না। ও কেউ কেউ যদি শুনতে পাচ্ছে এটা আমি রিপিট করতো কোশ্চেনটা, কোশ্চেনটা হ্যাঁ স্যার বোঝা যায়নি। বুঝতে পারিনি আমিও। পরে তাহলে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দিস, আমি বলে দেবো। হ্যাঁ, আর একজন আচ্ছা কেউ কিছু স্যার। বলছি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার। স্যার P1টা স্যার নন পোলার সলভেন্টের পোলারাইজেশন না স্যার P1টা? P1টা হচ্ছে তোমার নন হ্যাঁ নন মানে পোলার সলভেন্টের সলভেন্টের, হ্যাঁ পোলারাইজেশন। নন পোলার সলভেন্টের তাহলে স্যার আমি যদি ইন্টারসেপ্টটা করি তাহলে ওখান থেকে তো আমি নন পোলার সলভেন্টের পোলারাইজেশনটা পাচ্ছি। পেলে তারপরে যে স্লোপটা বলা আছে P2 মাইনাস P1, সেখান স্লোপটা থেকে P2 ওখান পেয়ে থেকে যাবো। ওখান থেকে তারপর আমি ওই হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে পোলার যেটা প্রপার, সলভেন্টের হ্যাঁ পোলার একদম সলিউটের। হ্যাঁ একদমই তাই, ফ্রম দা, ও আচ্ছা এটা বুঝতে পেরেছি, ও এখানে লেখাটা ভুল হয়েছে, তাই তো? হ্যাঁ, ফ্রম দ্য ইন্টারসেপ্ট উই ক্যান গেট দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য টোটাল মোলার পোলারাইজেশন অফ দ্য নন পোলার সলভেন্ট, এটা অফ দ্য নন পোলার সলভেন্ট, তাই তো? আর এবারে তাহলে তাহলে কি বললাম, যে ইন্টারসেপ্ট থেকে নন পোলার সলভেন্টের মোলার পোলারাইজেশনটা পেয়ে গেলে, যেটা বেসিক্যালি তোমার হচ্ছে P1 এটা। আর এবারে এখান থেকে এবার স্লোপ আর ইন্টারসেপ্ট দুটোকে যদি একসাথে কাজে লাগাও, তাহলে সেখান থেকে P2টা পেয়ে যাচ্ছি। তাহলে আমি আরেক লাইন লিখে দিই এখানে, যে অ্যাবসলিউট ভ্যালু অফ টোটাল মোলার পোলারাইজেশন অফ পোলার সলিউট মানে P2, সেটা কি হবে? P2 সমান হচ্ছে P1 প্লাস স্লোপ হয়ে যাবে এখান থেকে, তার মানে সেটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট প্লাস স্লোপ, ইন্টারসেপ্ট প্লাস স্লোপ মানে স্লোপ এবং ইন্টারসেপ্ট তোমার যোগ করলে তুমি আলটিমেটলি P2টা কিন্তু পেয়ে যাবে। মানে ইন্ডিভিজুয়ালি দুটোকে তুমি আলাদা আলাদা করে পেয়ে যেতে পারছো আর কি, মানে P1 P2 তুমি আলাদা আলাদা করে এইভাবে বের করে ফেলতে পারছো, ঠিক আছে এখন?
তাহলে আমি একটু এগোই এবারে। হুম, ঠিক আছে তো, প্রসিড হ্যাঁ স্যার। করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখো যে জিনিসগুলো পড়তে চলেছি আর কি, তাহলে প্রথম যে জিনিসটা, যে ভ্যালিডিটি অফ প্রসেস মসুটি ডি বাই ইকুয়েশন, হ্যাঁ, সেইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি যদি আহ, মানে একটা সলিউশন হয়, সেখানে ওই অ্যাবসলিউট ভ্যালু অফ মোলার পোলারাইজেশন গুলো কেমন করে বের করবে তার রাস্তাটাকে সেখানে হলো। সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটা ভেরিয়েশন অফ মোলার পোলারাইজেশন উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে নেক্সট হচ্ছে ভেরিয়েশন অফ মোলার পোলারাইজেশন ভেরিয়েশন অফ মোলার পোলারাইজেশন as a function of frequency। আচ্ছা, কারেন্ট পাঠাচ্ছে মানে বেসিক্যালি আমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি আর কি, সেখানে এইরকম ভাবে বলা যায় যে ভেরিয়েশন অফ মোলার পোলারাইজেশন as a function of frequency of the applied electric field। এটা একটা দেখতে পাই। আচ্ছা, যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এই যে দেখা যায় যে ফ্রিকোয়েন্সি বাড়ালে তোমার ওই মোলার পোলারাইজেশনটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। সেটা যেটা কথা সেটা হচ্ছে এই যে, মানে ফ্যাক্ট যেটা, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এই যে উইথ increase in frequency of the applied electric field, total molar polarization decrease। আচ্ছা, এবার ডিক্রিজের নেচারটা কেমন যদি তুমি এক্সপেরিমেন্টালি দেখো, আমি যদি প্লট করি, স্যার একটু উপরে দিকে যাবেন। হ্যাঁ, তাহলে উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড টোটাল মোলার পোলারাইজেশন ডিক্রিজেস। এবার সেই ডিক্রিজটা কেমন করে হচ্ছে সেটা একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে। দেখো, যদি আমি প্লট করার চেষ্টা করি, তো এদিকে আমি ফ্রিকোয়েন্সিটাকে প্লট করছি, এদিকে ফ্রিকোয়েন্সিটাকে প্লট করছি, আর এদিকে হচ্ছে টোটাল মোলার পোলারাইজেশনটাকে আমি প্লট করছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটাকে আমি এক কাজ করি, তিনটে ভাগে মোটামুটি ভাবে ভাগ করে নিই। তিনটে ভাগে ধরো একটা ফ্রিকোয়েন্সি মোটামুটি ভাবে এই 10⁻⁴ এই 12 এর রেঞ্জে, আর একটা ফ্রিকোয়েন্সি আমি এখানে দিচ্ছি, সেটা ধরো অ্যাপ্রক্সিমেটলি এটা ধরো 10⁻14 হার্জের মতো, মানে ফ্রিকোয়েন্সিটা আমি হার্জে প্লট করছি, এটা হার্জে, এটা হচ্ছে হার্জ। আচ্ছা, দেখা যাচ্ছে যে যদি তোর মোটামুটি ভাবে এটা আহ, আহ, মানে যখন এরকম হয় যে যখন ফ্রিকোয়েন্সিটা লেস দেন মোটামুটি ভাবে 10⁻10 হার্জ, এটা দেন উই গেট দ্য টোটাল মোলার পোলারাইজেশন ফুললি মানে এক্সপেরিমেন্টালি যে ভ্যালুটা থাকার কথা বেসিক্যালি আমি সেটাই পাচ্ছি। তার মানে যখন তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফ্রিকোয়েন্সিটাকে তোমার লেস দেন 10⁻10 হার্জ হয়ে যায়, তাহলে এই পি এম এর মধ্যে কে কে আছে না, আমার কি বলবো, মানে ওরিয়েন্টেশনও থাকবে, ইলেকট্রনিকও থাকবে,
অ্যাটমিকতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা দেখতে পাওয়া যায় যে ফ্রিকোয়েন্সি 10⁻10 থেকে যদি আপনি 10⁻12 পর্যন্ত আস্তে আস্তে বাড়তে থাকে, মানে when frequency increases from 10⁻10 হার্জ, 10⁻10 হার্জ থেকে যখন সে আস্তে আস্তে বাড়ছে আপ টু 10⁻10 হার্জ পর্যন্ত কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে সমস্ত পোলারাইজেশনগুলি কন্ট্রিবিউট করছে। এবারে যদি ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজেস ফ্রম 10⁻10 হার্জ, দেন অ্যারাউন্ড 10⁻12 হার্জ ওরিয়েন্টেশন পোলারাইজেশন ভ্যানিসেস। সেই জন্যে যেটা পাবো যে তাহলে হেন্স নিউ যখন গ্রেটার দেন 10⁻12 হার্জ হচ্ছে অ্যারাউন্ড, হ্যাঁ, সেখানে, এবং সেটা পরে দেখা যাবে যে এইটা মোটামুটি ভাবে 10⁻12 হার্জ থেকে 10⁻14 হার্জ এরকম একটা জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে আর কি, হ্যাঁ, তখন দেখা যায় পিএমটার মধ্যে তোমার এই ওরিয়েন্টেশনটা হাওয়া হয়ে গেছে, পি ইলেকট্রনিক প্লাস পি অ্যাটমিক, এই দুটোই আছে এটা। আচ্ছা, এবারে আবার যখন তুই 10⁻12 হার্জ থেকে আস্তে আস্তে বাড়াচ্ছিস, যে আফটার 10⁻12 হার্জ PM again decreases and it saturates when newটা greater than 10⁻4 hertz, then we get only electronic polarization। তখন আমি শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশনটা পাচ্ছি, দ্যাট ইজ কি হচ্ছে না পিএমটা জাস্ট সিম্পলি তোমার পিই এর সঙ্গে সমান করতে। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে যখন ফ্রিকোয়েন্সিটা 10⁻10 হার্জের থেকে কম, হ্যাঁ, তখন হচ্ছে তোমার 10⁻10 মানে এরকম একটা জায়গায় ধরো খুব কম, তখন তুমি যেটা পাচ্ছ যে তখন ওরিয়েন্টেশন ইলেকট্রনিক অ্যাটমিক সবটাই পাচ্ছ। এবারে যখন ফ্রিকোয়েন্সিটা আস্তে 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 বাড়ছে, বেড়ে 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 যখন তোমার মোটামুটি ভাবে দেখো 10⁻12 এর কাছাকাছি এলো, 10⁻12 এর কাছাকাছি এলো, এই জায়গায় দেখা গেল যে তোমার এই ওরিয়েন্টেশনটা হাওয়া হয়ে গেছে, এবং ওরিয়েন্টেশন 10⁻10 হার্জের কাছাকাছি থেকে কমতে আরম্ভ করেছে, 10⁻12 হার্জে গিয়ে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা পুরো ভ্যানিশ করে গেছে। 10⁻12 হার্জের পরে যা আছে সেটা কি বেসিক্যালি ইলেকট্রনিক আর অ্যাটমিক। আচ্ছা, এবারে এইখান থেকে আবার ফ্রিকোয়েন্সিটা কমতে আরম্ভ হয়েছে হয়ে 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 তোমার মোটামুটি ভাবে যখন তুমি এতে গিয়ে পৌঁছালে 10⁻, হ্যাঁ, 10⁻14 হার্জের কাছাকাছি গিয়ে তুমি পৌঁছালে, এই জিনিসটা আবার কমছে, কমে 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 কি হচ্ছে, এই জায়গায় গিয়ে আবার সেটা ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, যে তোমার যখন 10⁻10 হার্জের থেকে বেশি, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশন। আচ্ছা, যখন 10⁻12 এর থেকে বেশি কিন্তু 10⁻14 এর থেকে কম, এই জায়গাটার মধ্যে তুমি যেটা পাচ্ছ বেসিক্যালি পি ইলেকট্রনিক প্লাস পি অ্যাটমিক দুটো। আর একদম শুরুতে যখন 10⁻10 হার্জের থেকেও কম, তখন তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে পি ওরিয়েন্টেশন প্লাস পি ইলেকট্রনিক প্লাস পি অ্যাটমিক। তো এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে টোটাল মোলার পোলারাইজেশনটা কমছে, এবং কমার নেচারটা কিরকম, যে 10⁻10 হার্জের থেকে কম যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে ফুললি কন্ট্রিবিউট করছে, তুমি সবটা দেখতে পাচ্ছ। 10⁻12 হার্জে গিয়ে তুমি যেটা দেখতে পেলে যে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা ভ্যানিশ করে গেলে, পড়ে রইলে শুধুমাত্র ডিস্টরশন পোলারাইজেশন, দ্যাট ইজ ইলেকট্রনিক এবং অ্যাটমিক পোলারাইজেশন। ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে বাড়িয়ে আরো যদি তুমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে 10⁻14 হার্জ বা তার থেকে বেশি করে ফেলো, তখন তুমি দেখতে পাচ্ছ অ্যাটমিক পোলারাইজেশনটা ভ্যানিশ করে যাচ্ছে, যেটা এক্সিস্ট করছে সেটা শুধুমাত্র হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। এইটা হচ্ছে আমার ফ্যাক্টটা। আজ এবার একটু জানার চেষ্টা করতে হবে যেটা কেন হচ্ছে, তার যে মূল কারণটা সেটা হচ্ছে এই যে দেখো, পার্টিকুলারলি যখন আমি ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা আমি দেখতে চাইবো, তখন কি হবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, মানে এসি কারেন্ট পাঠাচ্ছি, মানে বেসিক্যালি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলোকে তো ওরিয়েন্টেড হতে হবে। তাহলে ধরো র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছিল, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম, তারা অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন ফুললি ওরিয়েন্টেড হয়ে গেল। এইটা হতে যে সময়টা লাগছে তাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম।
বা এটাকে তুমি অন্যভাবেও ভাবতে পারো যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে তুমি ওরিয়েন্ট করিয়ে দিয়েছিলে, আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তুমি অফ করে দিলে, তাহলে অফ করে দিলে তাহলে আবার র্যান্ডম বা ক্যাওটিক হয়ে যেতে যে সময়টা লাগবে এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। তাহলে আমি জাস্ট এখানে একটা টার্ম ডিফাইন করছি, রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম হচ্ছে যে ইট ইজ দ্য অ্যাভারেজ টাইম required, it is the average time required for the polar molecules বা ডাইপোলস বললে হবে, পোলার মলিকুলস বা ডাইপোলস গুলোকে required for the dipoles to be দুরকম ভাবে ভাবতে পারি, to be ordered. It is the average time required for the polar molecules of the dipoles to be ordered along the field direction, অ্যাটার বা ওরিয়েন্টেড লেখা ভালো, অর্ডার না করে ওরিয়েন্টেড অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন, oriented along the field direction when external electric field is applied, তখন external electric field তোমার অ্যাপ্লাইড হচ্ছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ওই অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো রিল্যাক্স হতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে তোমার রিল্যাক্সেশন টাইম, এবং সেটাকে ইউজুয়ালি টাউ দিয়ে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, এর উল্টোটাও তুমি ভাবতে পারো যে ধরো তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে তুমি অর্গানাইজ করে দিয়েছো বা অর্ডার করে দিয়েছো, এবার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তুমি জাস্ট অফ করে দিলে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে অফ করে দিলে কতক্ষণ টাইম লাগবে তাদের আবার র্যান্ডম বা ক্যাওটিক হয়ে যাবে। তাহলে র্যান্ডম ক্যাওটিক ছিল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে ওরিয়েন্টেড হতে যে সময়টা লাগলো, অথবা ওরিয়েন্টেড ছিল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তুমি অফ করে দিলে তাহলে আবার সে র্যান্ডম বা ক্যাওটিক হতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে তোমার রিল্যাক্সেশন টাইম। আর এবারে কথাটা দেখো যে যদি এমন হয় যে ইফ তোমার এই ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দেন 1/τ হয়ে যায়, ধরে নাও টাওটা ফর দ্য টাইম বিং ধরে নাও যে 10⁻⁻10 সেকেন্ড, তাহলে টাওটা ধরে নাও 10⁻⁻10 সেকেন্ড, তা 10⁻⁻10 সেকেন্ডের মধ্যে সে কি করছে, মানে 10⁻⁻10 সেকেন্ড সময় অ্যাটলিস্ট লাগবে তার অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন ওরিয়েন্টেড হতে, ঠিক আছে। আর এবার কথাটা হচ্ছে যে আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম, ফিল্ড ডিরেকশন আমার ওরিয়েন্টেড হতে শুরু করেছে, হতে তার সময়টা লাগবে 10⁻⁻10 সেকেন্ড, তার আগেই যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকে পাল্টে দিই তাহলে সে কি হবে, পাল্টে দিলে সেটা আবার উল্টো দিকে ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করবে। তাহলে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ধরো তোমার এই দিকে দিয়েছি, এই দিকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তাহলে ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো এই দিকে ওরিয়েন্টেড হতে চাইবে। আর এবারে র্যান্ডম বা ক্যাওটিক ছিল এই ওরিয়েন্টেড হতে তার সময় লাগছে 10⁻10 সেকেন্ড হবে। এবার তার মধ্যেই যদি তুমি একটা এসি কারেন্ট দিলে, এই এসি কারেন্ট দিয়ে ফ্রিকোয়েন্সিটা যদি পাল্টে দিয়ে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তুমি এই দিকে করে দাও তাহলে কি হবে, এটা পেলে সে ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো তখন কি হবে, এই দিকে ওরিয়েন্টেড হয়ে যেতে চাইবে, তো এদিকে ওরিয়েন্টেড হয়ে যেতে চাইবে তো। তা দেখো তাহলে এক্সটার্নাল আমি যেটা কথা হচ্ছে যে এই মানে একদম থেকে মানে র্যান্ডম ক্যাওটিক থেকে র্যান্ডম ক্যাওটিক ছিল, র্যান্ডম ক্যাওটিক থেকে ফিল্ড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে এইরকম ভাবে ওরিয়েন্টেড হতে সময় লাগছে 10⁻10 সেকেন্ড, কিন্তু তার আগেই হচ্ছে এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি তুমি 10⁻10 হার্জ থেকে বাড়িয়ে দাও, তার আগেই কিন্তু তোমার এই ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটাকে পাল্টে যাচ্ছে, তাহলে সে কি করছে, পাজেলড হয়ে যাবে। পাজেলড হয়ে গেলে কি হবে, তার মানে এসি নিউটা যদি 1/τ থেকে বেশি হয়ে যায় তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা সে ফিলই করতে পারবে না। কি বলছে বুঝতে পারবে, যেমন ধরো এবার আগুনে আঙুলটা দিলে তোমার আঙুল পুড়বে, কিন্তু তুমি দেখেছো যে একটা আগুন আছে, মানে ধরো আমরা তখন লম্ফ বলতাম বা হ্যারিকেন বলতাম, হ্যারিকেন বা তো এখন ধরো মোমবাতি,
মোমবাতির শিখা না, তুমি যদি আঙুলটা তার উপর দিয়ে খুব কুইকলি নিয়ে চলে গেছো, তোমার আঙুল পড়ে কি? পড়ে না। কারণ তুমি জানো আগুনে আঙুল পড়ে, কিন্তু ওই আগুনটা লেগে আঙুলটাকে পড়ার জন্য যে সময়টা লাগে সেই সময়টা তোমায় দিতে হবে তো। তুমি জানো যে এখানে ইলেকট্রিক ফিল্ড দিলে ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলো আলাদা ফিল্ড ডিরেকশন ওরিয়েন্টেড হয়, সেই জন্য তুমি ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা পাবে। কিন্তু এই ওরিয়েন্ট হতে গিয়ে সময় লাগবে, তার আগেই তুমি যদি জাস্ট এটাকে পাল্টে দাও, তার পোলারিটিটা পাল্টে দাও, তাহলে সে কি করবে? সেটা পাজেলড হয়ে যাবে, সে কিছুই করবে না। মানে ব্যাপারটা হচ্ছে এইটা, যে যদি এরকম হয় যে ইফ নিউটা গ্রেটার দ্যান 1/tau, দেন দ্য ডাইপোলস cannot experience the cannot experience the effect of presence of external or applied ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? তো অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা এক্সপিরিয়েন্স করার সে সময়ই পাচ্ছে না। কনসিকুয়েন্টলি কি হবে? কনসিকুয়েন্টলি ওরিয়েন্টেশন পোলারাইজেশন ভ্যানিশেস। তাহলে এই যে 10^10 বা 10^12 হার্জের থেকে বেশি ফ্রিকোয়েন্সি হয়ে গেলে কেন তোমার ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা ভ্যানিশ করে গেল, সেটা হচ্ছে এই কারণে। আর এবারে তার মানে এটা দাঁড়াচ্ছে যে যখন তোমার হোয়েন নিউটা ধরো গ্রেটার দেন 10^12 হার্জ, এইটা দেন ওটা ভ্যানিশ করে যাচ্ছে। আর একটা জিনিস বলি যে তোমার এই যে ইন্ডিভিজুয়াল ডাইপোলস গুলোকে রোটেট করতে হয়, মানে রোটেশনটা অনেক স্লো প্রসেস। রোটেশনটা স্লো প্রসেস বলে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যথেষ্ট কম হওয়া সত্ত্বেও কিন্তু এই রোটেশনটা আর করতে পারছে না বলে পিওটা ভ্যানিশ করে গেল। তাহলে যখন ফ্রিকোয়েন্সিতে গ্রেটার দেন 10^12 হয়, দেন পিও ভ্যানিশ। আচ্ছা, এবারে দেখো অ্যাটমিক পোলারাইজেশন দেখাতে গেলে কি হবে না, নিউক্লিয়াস গুলো তাকে ওরিয়েন্টেড হতে হবে। মানে ওরিয়েন্টেড মানে নিউক্লিয়াসের যে যে চার্জ ক্লাউডটা আর কি, তাকে বেসিক্যালি ডিফর্ম হতে হবে। তার মানে বেসিক্যালি হচ্ছে নিউক্লিয়াসের ডিসপ্লেসমেন্ট হতে হবে। হ্যাঁ? আচ্ছা, এবারে নিউক্লিয়াসের ডিসপ্লেসমেন্টটা কোন মোশনের সঙ্গে রিলেটেড না ভাইব্রেশনাল মোশনের সঙ্গে রিলেটেড আর কি। তার মানে যদি এমন হয়ে যায় যে হোয়েন ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দেন 10^14 হার্জ, দেন দেন সরি 10^14 হার্জের থেকে যখন বেশি হবে, তখন এই মলিকুলার ভাইব্রেশনটা সে ফিল করতে পারবে না। হ্যাঁ, যদি এইটা হয়, দেন দ্য মলিকুলস cannot experience the effect of molecular vibration। মানে মলিকুলটা ভাইব্রেট করতে সময় লাগে তোমার 10^14 সেকেন্ড এরকম আর কি। মানে রোটেশনের তুলনায় ভাইব্রেশনটা খুব কুইকলি হয়। রোটেশন যদি 10^12 সেকেন্ড সময় লাগে, ভাইব্রেশন হতে সময় লাগে 10^14 সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি যখন 10^12 হার্জ তুমি করে ফেললে, তার মানে এসি কারেন্টের পোলারিটিটা চেঞ্জ হতে সময় লাগলো 10^12 সেকেন্ড। তখন হচ্ছে তোমার এই এফেক্টটা ভাইব্রেশনটা ফিল করতে পারবে, কিন্তু এফেক্টটা রোটেশনটা ফিল করতে পারবে না বলে ওরিয়েন্টেশনটা ভ্যানিশ করে গেলে, কিন্তু তখন স্টিল অ্যাটমিকটা আছে। কিন্তু যখন ফ্রিকোয়েন্সিটা 10^14 হার্জের থেকে বেশি হবে, দেন দ্য মলিকুল ক্যানট এক্সপিরিয়েন্স দ্য এফেক্ট অফ মলিকুলার ভাইব্রেশন অ্যান্ড হেন্স অ্যাটমিক পোলারাইজেশন পিএ ভ্যানিশেস। আর ইলেকট্রনিক মোশন খুব কুইক বলে আমাকে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দেন 10^4 হার্জ, the only component of PM that survives is the p electronic। তো যেটা সার্ভাইভ করবে সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশনটা। যখন দেখো যে 10^10 হার্জ, মানে বেসিক্যালি 10 যদি লাইট তুমি ইউজ করো একটা অপটিক্যাল মেথডে, লোকে জাস্ট ইলেকট্রনিক পোলারাইজেশনটাকে বের করে। সেই ইউভি ভিজিবল লাইট যখন ইউজ করা হয়, তার ফ্রিকোয়েন্সি 10^14 হার্জের থেকে বেশি হয়ে যায়। হ্যাঁ, তখন যেটা পড়ে থাকে সেটা মাত্র ইলেকট্রনিক পোলারাইজেশন। ঠিক আছে? তাহলে এই যে ফ্যাক্টটাকে বলেছি এখানে, এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটাকে, যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে তোমার টোটাল মোলার পোলারাইজেশনটা কেমন করে কমছে, সেই যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এবং তার যে করসপন্ডিং কারণটা, সেই কারণটা নিশ্চয়ই বোঝাতে পারলাম, তাই তো?
বোঝা গেল? স্যার হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সিটা যখন 10^14 এর থেকে বেশি তখন স্যার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এটা মানে পোলারাইজেশনটা। হ্যাঁ, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে তারপরে আর আর কমার কিছু নেই আর কি। এই যে এই জায়গায় কনস্ট্যান্ট হয়ে গেল, দেখো এই যে কনস্ট্যান্ট 10^14 হার্জের থেকে বেশি চলে গেলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই যে এফেক্ট অফ মোলার পোলারাইজেশন অ্যাজ এ ফাংশন অফ, মানে ভেরিয়েশন অফ মোলার পোলারাইজেশন অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, সেই ভেরিয়েশনটা এবং তার যে করসপন্ডিং কারণটা কি সেটা নিশ্চয়ই এখানে বোঝা গেল। ঠিক আছে, তাহলে আমরা যেটা পড়ছিলাম সেকেন্ড যে টপিকটা দেখো, সেই সেকেন্ড টপিকটা আমরা পড়ে ফেললাম। ভেরিয়েশন অফ পিএম উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ বেসিক। তাহলে নেক্সট যে টপিকটা পড়বো সেটা মোলার রিফ্র্যাকশন বলতে কি বুঝছি এবং লরেন্জ ইকুয়েশনটা কি সেটা আমি বুঝতে চাইছি। নেক্সট হচ্ছে লরেন্জ। একটা জিনিস খেয়াল করো যে তুমি যেটা দেখলে আর কি একটু আগে, যে হোয়েন নিউটা গ্রেটার দেন 10^14 হার্জ, then the molecule shows only the electronic polarization। এটা আমি দেখতে পেলাম। ঠিক আছে, আর এবারে কথাটা যেটা হচ্ছে যে তোমার তুমি যখন আহ, ওই ধরো মানে আমি কি বলবো, মানে আচ্ছা আমি এক কাজ করি যে এই যে তাহলে ইলেকট্রনিক পোলারাইজেশন যেটা, এটা তো লিখে নিই প্রথমে। ইলেকট্রনিক পোলারাইজেশনটা তার ভ্যালুটা কত হবে? ভ্যালুটা বেসিক্যালি d-1/d+2 m/ρ যেমন আছে আছে, এইটা এইটা বেসিক্যালি 4/3 পাই Na ইন্টু আলফা ই, এটা হবে। আচ্ছা এবারে দেখো যে এই বাঁদিকে এই কোয়ান্টিটিটা যখন তুমি মাপবে, তোমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মাপতে হবে। আর এই পার্টটা যখন তুমি মাপবে তখন হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি তোমাকে মাপতে হবে, এবং সেই দুটো হচ্ছে একে অপরের সঙ্গে রিলেটেড। আচ্ছা মজা হচ্ছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা ইজ ইউজুয়ালি measured using an AC current of frequency of the order of 10^6 হার্জ এরকমের মতো। আচ্ছা আর আলফা ই ইজ usually measured using an optical method that uses UV visible light having frequency greater than 10^14 হার্জের মতো। তা দেখো খেয়াল করে যে আমি এই যে ইকুয়েশনটার কথা বলছি d-1/d+2 ইন্টু m/ρ, তাহলে এই জিনিসটা যখন তুমি মাপবে এক্সপেরিমেন্টালি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে টেকনিকগুলো এক্সিস্ট করে বাজারে, সেখানে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মাপা হয় হচ্ছে তোমার একটা এসি কারেন্ট ইউজ করে যার ফ্রিকোয়েন্সিটা অফ দ্য অর্ডার অফ 10^6 হার্জ। আর ডান দিকে যখন 4/3 পাই Na ইন্টু আলফা ই তুমি বলছো, এই আলফা ই অর্থাৎ ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি যেটা, সেইটাকে মাপতে হলে তোমাকে একটা অপটিক্যাল মেথড ইউজ করতে হয়, যে অপটিক্যাল মেথডে তোমার করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে 10^14 হার্জের থেকে বেশি। অপটিক্যাল মেথড মানে হচ্ছে তোমার লাইট ইউজ করা হচ্ছে, ইউভি ভিজিবল লাইট। এই ইউভি ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সিটা হয়ে যাচ্ছে 10^14, মানে মোর দ্যান 10^14 হার্জ। তাহলে দেখো, তাহলে আমি যদিও থিওরিটিক্যালি এরকম একটা ইকুয়েশন লিখতে পারি যে যখন শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশন এক্সিস্ট করবে তখন d-1/d+2 ইন্টু m/ρ, আমি জাস্ট সিম্পলি এখানে ইলেকট্রনিক পোলারাইজিবিলিটিকে লিখবো। কিন্তু এক্সপেরিমেন্টালি যদি ইকুয়েশন তোমাকে মেলাতে হয় তা তুমি মেলাতে পারবে না। তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কিন্তু, মানে যে ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশন এক্সিস্ট করে সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তুমি মাপতেই পারছো না। তাহলে উপায়টা কি? প্রবলেমটা বোঝা গেল তো? তাহলে উপায়টা কি? আচ্ছা উপায়টা হচ্ছে যে
ম্যাক্সওয়েল যেটা বললেন বা ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিতে যেটা আছে, ম্যাক্সওয়েল মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ফ্রম ম্যাক্সওয়েল ইকুয়েশনস বললে হবে। ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি বলা হচ্ছে না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে এন স্কোয়ারের সঙ্গে সমান, ডিটা হচ্ছে আপ টু এন স্কোয়ারের সঙ্গে সমান, যেখানে এন ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেখানে এনটা হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে দেখো যেটা কথা হচ্ছে যে ডিটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে এন স্কোয়ারের সঙ্গে মোরালের সমান হচ্ছে, এখানে এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কিন্তু এখানে কিছু প্রিকশন আছে, সেটা হচ্ছে এই যে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড অনলি ফর নন পোলার মলিকুল। যেমন ধরো একবার এক্সাম্পল, যখন তুমি বেনজিনকে কনসিডার করছো, বেনজিন যখন কনসিডার করছো তখন ডিটা তোমার হয় মোটামুটি ভাবে 2.27 এর মতো, আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হয় হচ্ছে তোমার অ্যারাউন্ড 1.5 এর মতো। হ্যাঁ, তো দেখো 1.5 এর যদি স্কোয়ার করতে তুমি, তাহলে এন স্কোয়ারটা কত হচ্ছে, অফ দ্য অর্ডার অফ 2.25 এর মতো হচ্ছে। তাহলে এইটা ভীষণ ক্লোজ টু ডি হয়ে যাচ্ছে। তাহলে মানে নন পোলার মলিকুলের ক্ষেত্রে ডি যে সত্যি এন স্কোয়ারের সঙ্গে সমান হয় সেটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে পরিষ্কার, কিন্তু এটা দিস ইকুয়েশন ইজ নট ভ্যালিড ফর পোলার মলিকুলস। কেন? তাহলে এক্সাম্পল হিসেবে তুমি দেখতে পারো, যদি আমি জলটাকে এক্সাম্পল হিসেবে ইউজ করি, ডিটা যেখানে অফ দ্য অর্ডার অফ 78 এর মতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এনটা হচ্ছে সেই পার্টিকুলার কেস 1.33 এর কাছাকাছি। হ্যাঁ, এর ক্ষেত্রে তোমার এটা হচ্ছে জলের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ 1.33 এর কাছাকাছি, মানে পরিষ্কার দেখো এন স্কোয়ার নট ইকুয়াল টু তোমার ডি হচ্ছে। তার মানে এই যে ডি ইকুয়াল টু এন স্কোয়ার এই ইকুয়েশনটা কিন্তু শুধুমাত্র নন পোলার মলিকুলের ক্ষেত্রে সত্যি। আচ্ছা, এবারে দেখো যে তুমি যদি এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের না করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করো, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কিন্তু বেসিক্যালি লাইট ইউজ করে, যেখানে তোমার ওই ইউভি ভিজিবল লাইট বা একটা ফ্রিকোয়েন্সি অফ লাইট ইউজ করছে, হ্যাভিং ফ্রিকোয়েন্সি 10⁻14 এর অ্যাভাব। এটা কথা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ মেজার্ড ইউজিং লাইট, মানে পার্টিকুলার ভিজিবল লাইটই বেশি, ইউভি ভিজিবল লাইট উইথ ফ্রিকোয়েন্সি, যার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউটা গ্রেটার দ্যান 10⁻14 হার্টজ। তাহলে এবারে দেখো, তাহলে ডি যদি তোমার এন স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এবারে এইটা যদি একটা ইকুয়েশন বলা হয় আর এইটা যদি আর একটা ইকুয়েশন বলা হয়, তাহলে আমি ডি এর জায়গায় যদি এবার এন স্কোয়ার বসি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেন উই ক্যান রাইট এন স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার প্লাস 2 ইন্টু এম বাই রো, এইটা এটা হয়ে যাচ্ছে 4/3 পাই এন এ ইন্টু আলফা ই। আর এই যে ভ্যালুটা সেটাকে নাম দেওয়া হচ্ছে আর এম। তাহলে এই যে ইকুয়েশনটা, দিস ইজ দ্য লরেঞ্জ ইকুয়েশন, আর আর এম যেটা বেসিক্যালি বাই ডেফিনেশন এন স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার প্লাস 2 ইন্টু এম বাই রো, এই যে ভ্যালুটা সেটাকে বলা হচ্ছে মোলার রিফ্র্যাকশন। মোলার পোলারাইজেশন না বলে এখন বলা হচ্ছে মোলার রিফ্র্যাকশন। তাহলে দেখো যে আর এম যেটা এন স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার প্লাস 2 ইন্টু এম বাই রো, মানে যে ডি এর জায়গায় আমি এন স্কোয়ার বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 4/3 ইন্টু আলফা ই। তো এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে বলা হবে লরেঞ্জ ইকুয়েশন, আর আর এমটা হচ্ছে তোর বেসিক্যালি মোলার রিফ্র্যাকশন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখ, এই যে আর এম এবং পিএম বোথ আর এক্সটেন্সিভ প্রপার্টিজ, মানে ফর এ মলিকুল they can be
written as a sum of atomic atomic polarization বলে আবার ভুল হবে, sum of written as a sum of polarization কি বললাম, Rm and Pm both are extensive properties for a molecule. They can be written as a sum of polarization associated to atoms. মানে ধরো আমি মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়াটার মলিকিউল H2O, ঠিক আছে? আচ্ছা এটা তার থেকে ঠিক আছে আমি H2 বলতে মানে H2O বললে এখানে অবশ্য ঠিক দাঁড়াবে না, এটা আমি নন পোলার ধরি কারণ RMO যেটা একসাথে বলেছি আর কি। ধরো আমি কথা বলছি CH4, CH4 একটা নন পোলার কম্পাউন্ড। CH4 এর জন্য তুমি একটা কার্বন অ্যাটম আর চারটে হাইড্রোজেন অ্যাটম আছে। তা যদি আমাকে কার্বন অ্যাটমের জন্য মোলার রিফ্র্যাকশনের ভ্যালু বলে দেয় আর হাইড্রোজেন অ্যাটমগুলোর জন্য মোলার রিফ্র্যাকশনের ভ্যালু বলে দেয়, তার মানে যেটা ওটাকে অ্যাটমিক রিফ্র্যাকশন আমি বলতে পারি আর কি। তাহলে মোলার রিফ্র্যাকশনটা হবে একটা কার্বনের জন্য অ্যাটমিক রিফ্র্যাকশন প্লাস চারটে হাইড্রোজেনের জন্য অ্যাটমিক রিফ্র্যাকশনের যে যোগফলের সঙ্গে সমান হচ্ছে। সেটাই কাছে আমি লাস্ট পয়েন্টে বলতে চেয়েছি আর কি, যে Rm এবং Pm তারা এক্সটেন্সিভ প্রপার্টি। তার মানে তুমি যদি একটা অ্যাটমের জন্য মানে ওরিয়েন্টেশনটা থাকলে কিন্তু হবে না, মানে এটা বলা ভালো Pm এর তুলনায় এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে মানে মানে Rm সরি Pm এর মধ্যে PD লিখলে হয়তো ভালো হতো আর কি। মানে ওরিয়েন্টেশন হলে দেখো আমি কখনোই তো মানে একটা ওয়াটার মলিকুলের ক্ষেত্রে শুধু ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটমটা বা অক্সিজেন অ্যাটমটা, হ্যাঁ, তাদের তো আর ডাইপোল মোমেন্ট বলে কিছু হয় না, মলিকুলটা অ্যাজ এ হোল ডাইপোল মোমেন্ট হয়। হ্যাঁ, সেই জন্য তুমি পার্টিকুলারলি যখন ডিস্টরশন পোলারাইজেশন নিয়ে কথাবার্তা বলবে বা হচ্ছে মোলার রিফ্র্যাকশন নিয়ে কথাবার্তা বলবে, তাহলে মলিকুলের জন্য যে মোলার রিফ্র্যাকশনটা সেটা হচ্ছে অ্যাটমের জন্য মোলার রিফ্র্যাকশন যদি তুমি জানো, সেইখান থেকে কিন্তু মলিকুলের জন্য তার ভ্যালুটাকে বের করে ফেলতে পারবে। সেটা আমি এই লাস্ট পয়েন্টের মধ্যে বলেছি আর কি। এটা অনেক সময় করতে হয় আর কি, আমি জাস্ট মোলার রিফ্র্যাকশন ক্যালকুলেট করবো, তখন হয়তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বলে দেওয়া নেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বলে দিলে তো মোলার রিফ্র্যাকশন তুমি বের করতে পারবি, কিন্তু তার বদলে দেখা গেল যে অ্যাটমিক রিফ্র্যাকশনটাকে বলে দেওয়া হয়েছে। তার মানে মোলার রিফ্র্যাকশনটা যে সাম অফ দ্য অ্যাটমিক রিফ্র্যাকশন, মানে একটা মলিকুলের যে অ্যাটম যতগুলো করে আছে সেগুলোকে তুমি জানতে পারো এবং অ্যাটমিক রিফ্র্যাকশনের ভ্যালু তোমাকে সাপ্লাই করে দেয়, তা সেখান থেকে কিন্তু মোলার রিফ্র্যাকশনের ভ্যালু তুমি বের করে ফেলতে পারো। ঠিক আছে, তা দেখো এই যে লরেঞ্জ ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি এবং সেইখান থেকে মোলার রিফ্র্যাকশন সেই ডেফিনেশনটা তোমার কাছে পরিষ্কার হলো। ঠিক আছে স্যার ওই লরেন্স ইকুয়েশনটা কি শুধুমাত্র নন পোলার মলিকুলের ক্ষেত্রে প্রযোজ্য? মানে শুধুমাত্র ইলেকট্রনিক পোলারাইজেশন যেটা আছে তার জন্য সত্য, মানে মানে শুধুমাত্র মানে নন পোলারের জন্য সমস্ত পোলারাইজেশনটা কিন্তু না। মানে নন পোলারের ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে তার ক্ষেত্রে ওরিয়েন্টেশন পোলারাইজেশন তো থাকে না, থাকে হচ্ছে ইলেকট্রনিক এবং অ্যাটমিক। আর আমরা জানতাম না যে টোটাল পোলারাইজেশনের 95% হচ্ছে ইলেকট্রনিক আর মাত্র 5% হচ্ছে অ্যাটমিক। সেই জন্য অ্যাটমিকটাকে তুমি যদি নেগলেক্ট করো তাহলে তুমি বলতে পারো জাস্ট এই Rm ইজ নাথিং বাট দ্য ডিস্টরশন পোলারাইজেশন। কিন্তু যদি অ্যাটমিকটাকে তুমি ইনক্লুড করো, মানে অ্যাটমিকটাকে তুমি নেগলেক্ট না করতে পারো, তাহলে বেটার ওয়ে যে তোমার মানে শুধু পোলার বা নন পোলার যাই হোক না কেন তার শুধুমাত্র ইলেকট্রনিক পার্ট যেটা, হ্যাঁ, যে ইলেকট্রনিক পার্টটা হচ্ছে তোমার ওই লরেঞ্জ ইকুয়েশন দিয়ে তুমি পেতে পারবে আর কি, যে Rmটা 4/3 পাই N ইন্টু আলফা ই, নট ইভেন আলফা ডি, আর টোটাল আলফার হওয়ার তো কোনো কোশ্চেনই নেই। ঠিক আছে, বোঝা গেল? কালিদিকে বলে এলি না? ঠিক আছে, বোঝা গেল? তাহলে স্যার নন পোলার মলিকুলের ক্ষেত্রে Rm আর Pm কি একই হবে? প্রায় প্রায় একই হবে। মানে নন পোলার মলিকুলের ক্ষেত্রে Pm এর মধ্যে Pe প্লাস Pa আছে, তাই তো? আর Rmটা হচ্ছে শুধুমাত্র Pe। ঠিক আছে, সেটা হচ্ছে কথা। মানে যেটা হচ্ছে যে তুমি যখন ধরো মানে নন পোলার যখন কনসিডার করছো, নন পোলার মলিকুল, নন পোলার মলিকুলের ক্ষেত্রে Pm মানে কত? Pd তো, মানে ইনডিউস বা ডিস্টরশনটা শুধুমাত্র আছে, তার ওরিয়েন্টেশনটা নেই। সেটা কত? Pe প্লাস Pa, মানে P ইলেকট্রনিক আর P অ্যাটমিক,
এবার পি ইলেকট্রনিকটা হচ্ছে মাঝ মাঝ গ্রেটার দেন পি অ্যাটমিক, যেহেতু ইউজুয়ালি সেক্ষেত্রে তুমি যা লিখতে পারো পি এমটা বা পি ডিটা, সেটা মোরাললেস ইকুয়াল টু পিই, আর মোরাললেস ইকুয়াল টু পিই হলে সেইটাই হয়ে যাচ্ছে তোমার আর এম এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এই যে পি এম আর আর এম সমান হবে কিনা আন্ডার দিস অ্যাজাম্পশন সেটা হবে। বুঝতে পারলাম? আর পোলারের ক্ষেত্রে মোস্ট কন্ট্রিবিউশন থেকে তো ওরিয়েন্টেশন আসছে, সেখানে মোলার রিফ্র্যাকশনের ক্ষেত্রে ওরিয়েন্টেশন ডিফারেন্সটা অনেক অনেক বেশি হবে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। দেখো আর কেউ কিছু বলবে? তাহলে আমরা যে লাস্ট পার্ট যেটা পড়াবো বলেছিলাম সেই পার্টটা আমরা এখানে বলে দিলাম, মানে তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা করে বলেছিলাম সেটাকে করে ফেললাম। আর এবারে আমি এই যে ফর্মুলাগুলোকে ইউজ করেছি সেই ফর্মুলাগুলোর উপরে বেশ করে আমি দু চারটে নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের প্রথমে দেব। নিউমেরিক্যাল প্রবলেমগুলো মানে একটা করে আমি কষবো, আর কয়েকটা আমি পরে তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো, সেগুলো নিজেরা বাড়িতে কষতে পারবে। আচ্ছা, প্রথম যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এই লাস্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম তার উপরে, যে মোলার পোলারাইজেশনটা, মোলার রিফ্র্যাকশনটা হচ্ছে অ্যাটমিক রিফ্র্যাকশনের জাস্ট কিভাবে যোগফল হবে, এবং সেইখান থেকে তুমি যদি কিছু বের করতে চাও, আর তাহলে প্রবলেমটাকে লেখো। প্রবলেম 1 বলা হচ্ছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ গ্যাসিয়াস প্যারাফিন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of a gaseous paraffin, the structure কে CnH2n+ বা স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয়। It is found to be 1.00139, এটা কখন না when the gas is at ST স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে যখন আছে। Determine the formula of the hydrocarbon. Formula of the formula of the hydrocarbon. Given the atomic refraction of hydrogen and carbon are 1.1 and 2.42 respectively. হাইড্রোজেনের মোলার রিফ্র্যাকশন 1.1 আর কার্বনের জন্য 2.42 সরি 2.42 এটা বলে দেওয়া আছে আর কি। আচ্ছা, এদের ইউনিট গুলো বলে দেওয়া ভালো। ইউনিট গুলো হচ্ছে তোমার মানে এই তো মানে পার ইউনিট ভলিউম, মানে সেন্টিমিটার কিউব পার মোল। সেন্টিমিটার কিউব পার, মানে যে অ্যাটমিক পোলারাইজেশন তার ইউনিটটা হচ্ছে 1.1 এই সেন্টিমিটার কিউব পার মোল বা 2.42 সেন্টিমিটার কিউব পার মোল। তো দেখ, এই একটা প্রবলেম দিলে তাই একটুখানি ভেবে নাও, তোমার 30 সেকেন্ড ভেবে নাও, ভেবে নিয়ে আমায় বলো যে প্রবলেমটা তুমি কেমন করে করবে। 30 সেকেন্ড ভেবে নিয়ে আমায় বলো এটা কেমন করে করবে। তোমরা কেউ একজন মোটামুটি সদুত্তর দিলে তাহলে আমি করে দেবো।
স্যার ওই আরএমটা তো সাম অফ দ্য পোলারাইজেশন অ্যাসোসিয়েটেড টু অ্যাটমস। হুম তাহলে স্যার আমাকে তো মানে এখানে তো স্যার অ্যাটমের রিফ্র্যাকশন এই অ্যাটমিক রিফ্র্যাকশন গুলো দেওয়া আছে স্যার এখানে। হুম। তাহলে কার্বন আর হাইড্রোজেনের স্পেসিফিক্যালি দেওয়া আছে, আচ্ছা তাহলে দেখো, এন ইন্টু তাহলে 1.1 প্লাস। হ্যাঁ, তাহলে আর এমটা হচ্ছে বলছো এন ইন্টু 2.42, কারণ কার্বন হচ্ছে এন, আর হচ্ছে 2n+2, ও আচ্ছা, হ্যাঁ কার্বন টু এন হচ্ছে, প্লাস হ্যাঁ। টু ইন্টু 1.1, ইন্টু এটা ওয়ান হলো, পয়েন্ট হ্যাঁ ওয়ান ঠিক হ্যাঁ। আছে, এটা একটা এটা ইকুয়েশন হলো, বুঝলাম। দেন স্যার এসটিপি থেকে রো এর ভ্যালুটা বের করব। রো এর ভ্যালু বের করবে না আরো কিছু বের করে বলো তো, ঠিক করে বলো। আর এমটা তো বের করা যাবে n² - 1/n² + 2, বলো বলো বলো। n² - 1/n² + 2 ইন্টু ভি বার করে। একদম। এই যে যেটা হচ্ছে এম বাই রো, এটা তো মোলার ভলিউম, এটা কত হবে? 22,400 সেন্টিমিটার কিউব হয়ে যাবে অ্যাট এসটিপি। এখানে তুমি সবসময় যদি বলে না দেয়া থাকে তাহলে অ্যাজিউম করে নেবে, অ্যাজিউম দ্য গ্যাস টু বিহেভ আইডিয়ালি। এটা যদি বলে না দেওয়া থাকে তাহলে আইডিয়ালি ধরে নেবে। তাহলে দেখো এবারে এসটিপিতে বা এনটিপিতে মোলার ভলিউমটা কত হবে? 22,400 সেন্টিমিটার কিউব। এইটা এটা কোথা থেকে পেলাম না, ফ্রম লরেঞ্জ ইকুয়েশন। লরেঞ্জ ইকুয়েশন এইটা পাচ্ছি। আর দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমায় বলে দেওয়া আছে, তাহলে 1.00139 তার স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1.00139 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 22,400 সেন্টিমিটার কিউব পার মোল, এইটা ঠিক আছে। সেইটা তুমি এইখান থেকে তুমি আর এম এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছ, এবং এই আর এম এর ভ্যালুটা দেখবি করে দেখবে, যদি আমার কাছে যেটা করা আছে সেটা যদি ঠিক হয়, তাহলে 20.7525 সেন্টিমিটার কিউব পার মোল। তাহলে দেখো এই আর এম এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নিতে পারছো এখান থেকে। আর এখানে আর এমটা তোমার এইরকম ভাবে লেখা আছে, ফ্রম ইকুয়েশন 1 and 2 এ তুমি এনটা পেয়ে যাবে। ফ্রম ইকুয়েশন 1 and 2 you get n equal to, যদি এনটাকে ক্যালকুলেট করে এনটা হবে হচ্ছে তোমার 4 হচ্ছে। নিয়ারেস্ট ইন্টিজার ধরে নেবে, হয়তো একটা ফ্র্যাকশন বা কিছু বেরোতে পারে, নিয়ারেস্ট ইন্টিজার দেখে নেবে। তাহলে ফর্মুলাটা কি হলো? ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন C4H10 বিউটেন। দেখো যেটা করলাম কোনো অসুবিধা আছে কিনা। হয়েছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম আমরা করি, প্রবলেম 2। বলতে ফর সালফার ডাইঅক্সাইড at 273 Kelvin and 1 atmosphere pressure, বা at STP বললেও হবে আর কি, for sulfur dioxide gas at STP the dielectric constant is is 1.00993, 1.00993। আচ্ছা, this molecule has a permanent dipole moment, has a permanent dipole moment, mu equal to 1.63 divide। বলা হচ্ছে অ্যাজিউমিং SO2 to behave
specific gas to behave ideally. Calculate total molar polarization ক্যালকুলেট করবে, বাকি সবগুলো ওরিয়েন্টেশন পোলারাইজেশন ক্যালকুলেট করা হবে, ইনডিউসড মানে ইনডিউসড অর ডিস্টরশন পোলারাইজেশনটাকে তোমাকে বের করতে হবে, আর 4 নম্বর ধরো তুমি আলফা ডিটাও বের করে ফেলো, ডিস্টরশন পোলারাইজেবিলিটিটাও বের করে ফেলো। ডিস্টরশন পোলারাইজেশনটা বের করতে বলছি, ডিস্টরশন পোলারাইজেবিলিটিটাও তোমাকে বের করতে বলছি। তাহলে এই ডেটাগুলো দিয়ে দেওয়া আছে, ডি এর ভ্যালু বলে দেওয়া আছে, মিউ এর ভ্যালু বলে দেওয়া আছে, সেখান থেকে টোটাল মোলার পোলারাইজেশন, ওরিয়েন্টেশন পোলারাইজেশন, ডিস্টরশন পোলারাইজেশন আর ডিস্টরশন পোলারাইজেবিলিটি, এই পুরো জিনিসগুলোকে তোমাকে বের করতে হবে। এটা ওখানে ভেবে নাও, ভেবে নিয়ে আমাকে 30 সেকেন্ড পরে বলো। বলো কি করে করবে বলো। স্যার পিএমটাকে তো আমরা D-1/, হ্যাঁ বলো বলো। হ্যাঁ ওই D-1/D+2 ইন্টু ভি বার করলে তো পিএমটা একদমই পেয়ে যাবো। একদমই ঠিক, ঠিক কথা বলেছো। তাহলে 1 নম্বর প্রবলেমটা খুব সহজেই পেয়ে যাচ্ছ, পিএমটা আমি হিন্টস দিচ্ছি, জাস্ট এইটা করলেই তো হয়ে যাবে। ওখান থেকে স্যার আলফা ডি ডিটাও এর পেয়ে ভ্যালু যাবে বলে দেয়, একবারে। বলে দেয়। তাহলে এইটা যদি তুমি বসাও ডেটাগুলো বসালে এটা ভ্যালু বেরোবে 73.95 সেন্টিমিটার কিউব পার মোল বেরোবে। হ্যাঁ বলো, তারপর কি বলছো? ওখান থেকে তো স্যার আলফা ডিটাও বেরিয়ে যাবে তাহলে, মানে ওই এই না, যেটা আলফা ভ্যালুটা ডি কি বেরোলো করে স্যার বেরোবে? এর ওটা। মধ্যে তো ওরিয়েন্টেশনও আছে। আলফা ডি বের করতে ও গেলে তোমার তো শুধু ও ডিস্টরশন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি। আচ্ছা, পি ওটা কত? 4/3 পাই এন এ ইন্টু আলফাও তো এটা, মানে 4/3 পাই এন এ যদি পি ডি করতে, তাহলে 4/3 পাই এন ইন্টু আলফা ডি করতে, তাহলে ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা কি হবে? 4/3 পাই এন এ ইন্টু ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি। আচ্ছা, এবার ডিবাই ইকুয়েশন কি বলে? ডিবাই ইকুয়েশন বলে যেটা ওরিয়েন্টেশন পোলারাইজেবিলিটি, তার ভ্যালু বলে দেওয়া আছে মিউ স্কয়ার বাই সি কেটি, যেখানে কে হচ্ছে তোমার বোলম্যান কনস্ট্যান্ট এটা। তাহলে 4/3 পাই এন ইন্টু মিউ স্কয়ার বাই সি কেটি। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, এইখানে যা যা দরকার কিন্তু তোমার সব আছে, মিউ বলে দেওয়া আছে, টেম্পারেচারটা এনটিপি যেহেতু বলে দিয়েছে, তুমি সেখান থেকে টেম্পারেচার পেয়ে গেছো, বোলম্যান কনস্ট্যান্টের ভ্যালু জানো, অ্যাভোগাড্রো নাম্বার জানো। তাহলে এটা আমি পেলাম কোথা থেকে? না, ফ্রম ডি বাই ইকুয়েশন। ডেটাগুলোকে বসিয়ে দিলেই হবে। বোলম্যান কনস্ট্যান্টের ভ্যালু তুমি জানো, অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু তুমি জানো, মানে অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত বলো তো, কে বলবে বলো? 6.022 × 10⁻23। এই দিস ইজ ইম্পর্টেন্ট, এই পার মোল এটা লিখতে হবে, ঠিক আছে? এটাকে পার মোলটাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে সব ডেটা ফেটাগুলো বসাবে। হ্যাঁ, এবারে কেটাকে তুমি আর্গে বসালে মিউটা হচ্ছে ইএসইউ সেন্টিমিটারে বসবে, আর ইএসইউ সেন্টিমিটারের সঙ্গে আর্গে সম্পর্ক আছে তোমার, সেসবগুলো করবে, করে দেবে, যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে 59.28 সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। আচ্ছা, এবারে হচ্ছে তুমি যখন এই ডিস্টরশন বা ইনডিউস পোলারাইজেশনটা ক্যালকুলেট করতে চাইবে, সেটা হচ্ছে টোটাল থেকে তুমি জাস্ট বেসিক্যালি ওরিয়েন্টেশনকে বাদ দিয়ে দাও। টোটাল থেকে ওরিয়েন্টেশনকে বাদ দিলে মোটামুটি হবে 14.67 সেন্টিমিটার কিউব পার মোল হচ্ছে। আর এবারে এই 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 যে ইনডিউস ডাইপোল মোমেন্ট যেটা, সেইটা হচ্ছে 4/3 পাই এন এ ইন্টু আলফা ডি, 4/3 পাই এন এ ইন্টু আলফা ডি।
4 পাই এন ইন্টু আলফা ডি। তাহলে সেইখান থেকে তুমি তো করতে পারছো আলফা ডিটাকে বের করে নিতে পারছো। আলফা ডিটা বের করে নিতে পারছো। আলফা ডিটা কত হচ্ছে না 3/4 পাই এন এ ইন্টু পি ইন্ডিউস। বসি টসি দাও, বসি টসি দিলে তুমি আলটিমেটলি এটা পাবে, দেখবে এরকম একটা ভ্যালু বেরোবে, মোটামুটি হবে 0.582 ইন্টু 10⁻³ এর মতো, -23 সেন্টিমিটার কিউব এরকম একটা। তাহলে জাস্ট ডেটা মানে ব্যাপারটা বুঝতে পারা গেল তো? হ্যাঁ স্যার। এবারে ডেটাগুলোকে বসাবি, হ্যাঁ বসিয়ে করবি, তাহলে দেখবি হয়ে যাবে। তাহলে দেখো আমি এই যেটা করলাম যে তোমার আগে প্রথম প্রবলেমটা মোটামুটি লরেন্জ ইকুয়েশনটাকে কাজে লাগিয়েছি। এই পরের যে ইকুয়েশন গুলো আমি কাজে লাগালাম, দেখো এই যে ডি বাই ইকুয়েশনটা তোমার কাজে লেগেছে। হ্যাঁ, তারপরে তোমার এই টোটাল টোটাল ওরিয়েন্টেশন, ডিস্টরশন, এই পোলারাইজেশন সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা থাকলে এই প্রবলেমগুলোকে তুমি এরকম ভাবে করে নিতে পারবে। আচ্ছা, আর একটা প্রবলেম তোমায় বলছি, মানে মানে আমি বেসিক্যালি দুটো প্রবলেম বলবো পরপর করে, যেটা বেসিক্যালি ওই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ টোটাল মোলার পোলারাইজেশন এবং সেইখান থেকে কি ধরনের প্রবলেম পড়ে এবং কিভাবে তুমি প্রবলেমগুলোকে ট্যাকেল করবে আর কি, সেইগুলোকে একটুখানি দেখাতে চাইছি। প্রবলেম 3 একটা হচ্ছে যে এরকম একটা বলা হচ্ছে যে অ্যাট এসটিপি the dipole moment of ammonia is reported to be the dipole moment of ammonia is reported to be 1.44 dBi। অ্যামোনিয়ার তোমার ডাইপোল মোমেন্টটা বলে দেওয়া হচ্ছে 1.44 dB। তাহলে এসটিপি dipole moment of ammonia is reported to be 1.44 dB and the atomic and electronic polarization together is, and the atomic and electronic polarization together is 6.0 সেন্টিমিটার কিউব পার মোল। মানে অ্যাটমিক অ্যান্ড ইলেকট্রনিক টুগেদার মানে বেসিক্যালি ইনডিউস বা ডিস্টরশনটাকে বলা হচ্ছে আর কি। বেদ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্যালকুলেট দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট of ammonia at STP, মানে at STP at and 1 atmosphere pressure and 27 degree centigrade. Assume that ammonia behaves ideally. ammonia ideally behave করছে, এটাকে ধরে নিয়ে বিহেভটাকে বলে। এই যে প্রবলেমটা দেখো, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা মানে আমি হিন্টস দিচ্ছি শুধু, এখানে উত্তর টুত্তর কিছুই বলে দেবো না। তা তোমার কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। তোমাকে বের করতে বলেছে কি এক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে বের করতে বলেছে। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে গেলে দেখো, যেহেতু অ্যামোনিয়া বলা আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে পিএমটা কত, d-1/d+2 ইন্টু ভি বার। তো তাহলে এইখান থেকে তোমাকে বেসিক্যালি ডিটাকে বের করতে হবে। আর ডিটাকে বের করতে গেলে কি লাগবে তোমার, এক হচ্ছে ভি বারটা লাগবে, যেটা দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, কারণ এসটিপি যেহেতু বলে দেওয়া আছে, তাহলে এটা 22,400 সেন্টিমিটার কিউব পার মোল হয়ে গেল, এটা ফিবারটা বলে দেওয়া আছে। আর কি দরকার, তোমার পিএমটাকে জানতে হবে। পিএমটা কত, ওরিয়েন্টেশন প্লাস ডিস্টরশন। আচ্ছা, এবারে পিডিটা অলরেডি গিভেন সরাসরি, কারণ পিডিটা হচ্ছে পি ইলেকট্রনিক প্লাস অ্যাটমিক,
টুগেদার যেহেতু বলে দেওয়া আছে, এটা 6.0 সেন্টিমিটার কিউব পার মোল তোমার অলরেডি বলে দিল পিডিটা। আর পিওটা কত? পিওটা বলে দেওয়ার জন্য দেখো 4/3 পাই এনএ ইন্টু মিউ স্কোয়ার বাই, মানে মানে যেটা লেখা উচিত হচ্ছে 4/3 পাই এনএ ইন্টু আলফা ওরিয়েন্টেশন থাকার কথা, মানে ওরিয়েন্টেশন পোলারিটি থাকার কথা। ডি বাই ইকুয়েশন থেকে এইটা কিন্তু অলরেডি তোমার হয়ে গেছে কত? মিউ স্কোয়ার বাই সিকেটি। তাহলে বসাবে, বসে পিও পেয়ে গেলে। তাহলে দেখো ওরিয়েন্টেশন পোলারাইজেশন পেয়ে গেলাম, ডিসটরশন পোলারাইজেশন বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে তুমি জাস্ট যেটা পেলে সেটা হচ্ছে এইটা তোমার টোটাল মোলার পোলারাইজেশনটা। এবার টোটাল মোলার পোলারাইজেশনটা হচ্ছে d-1/d+2 ইন্টু ভি বার। এখানে বসে তুমি যে ডিটাকে বের করে নাও। তাহলে অ্যান্সার যেটা হবে আমি লিখে দিচ্ছি, মানে যদি ঠিক না করি, মানে ঠিক মানে যদি ঠিকঠাক হয় তাহলে এটা অ্যান্সার বেরোনোর কথা 1.007। দিস শুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে, যেভাবে বোঝালাম ব্যাপারটা পরিষ্কার? কি রে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চার নম্বর দেখি না, আগে প্রবলেম দেখে তারপর প্রবলেম 4। টোটাল মোলার পোলারাইজেশন ভার্সেস, আমি শর্ট হ্যান্ড নোটে মানে মানে এইভাবে বলছি আর কি, যে পিএম ভার্সেস 1/t প্লট ফর এ পোলার মলিকুল gives a straight line with slope equal to 12,200 সেন্টিমিটার কিউব পার মোল, সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন। ক্যালকুলেট the dipole moment of the molecule. Calculate the dipole moment of the molecule. তাহলে দেখো প্রবলেমটাকে ভালো করে দেখো, সব খুব সহজ প্রবলেম। হ্যাঁ, তাহলে সেইখান থেকে তোমাকে জাস্ট ডাইপোল মোমেন্টটাকে বের করতে হবে। আমি ওই যে ডিটারমিনেশন ডাইপোল মোমেন্ট আগের ক্লাসে শেষে পড়িয়েছিলাম, সেটা ক্লসিয়াস মোশনের ডি বাই ইকুয়েশন থেকে পিএম ভার্সেস 1/t প্লট করলে সেটা একটা স্ট্রেট লাইন হবে, যেমন তার স্লোপ থেকে ডাইপোল মোমেন্ট বের করা যায়, সেই প্রবলেম বেসিক্যালি। হ্যাঁ, তোমার এখানে স্লোপটা সরাসরি বলে দিচ্ছে আর কি, তাহলে সেখান থেকে তোমাকে ডাইপোল মোমেন্টটাকে বের করে দিতে হবে। তাহলে ভেবে নাও 30 সেকেন্ড কিভাবে করবে এটা। ওই স্যার ওই পিএমটাকে a+b/t ফর্মে একদমই ওভাবে একদম। ভেঙে বি কি এর বলছো? এক্সপ্রেশনটার কি থেকেই বলছো? পাওয়া যাবে। হ্যাঁ একদম, ওই যে ফ্রম ক্লসিয়াস মোশনটি ডি বাই ইকুয়েশন একবারে লিখে নিচ্ছ, পিএমটা কত হচ্ছে। আমি ওই ওই মাঝে d-1/d+2 ইন্টু ভি বার ওই সব আর লিখছি না, একবারে লিখে দিচ্ছি। সেটা যদি সিজিএসে করো 4/3 পাই এনএ কিন্তু আলফা ডি প্লাস মিউ স্কোয়ার বাই 3 কেটি, এরকম ছিল তো। এইটাকে তুমি এ প্লাস বি বাই টি হিসেবে লিখবে বলছো, যেখানে এটা হচ্ছে 3.5 পাই এনএ ইন্টু আলফা ডি, আর বিটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে 4/9 হচ্ছে 4/9 পাই এনএ বাই কেটি
ইন্টু মিউ স্কোয়ার, তাই তো? 4/9 পাই এন এ কেটি ইন্টু মিউ স্কোয়ার, এটা বিটা হচ্ছে এটা। তাহলে এবারে দেখো, তাহলে যখন তুমি পিএম ভার্সেস 1/t প্লট করছো, এটা কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার স্লোপটা হচ্ছে বি, এটা হচ্ছে যার ইন্টারসেপ্ট হচ্ছে এ, আর স্লোপটা কত হচ্ছে, স্লোপটা হচ্ছে তোমার বি। এটা অ্যাকচুয়ালি কত, 4/9 পাই এন এ বাই কেটি ইন্টু মিউ স্কোয়ার। এটা মিউ সমান কত হলো, 9 কেটি বাই 4 পাই এন এ ইন্টু বি। তাহলে মিউটা কত হচ্ছে না, 9 কেটি বাই 4 পাই এন এ ইন্টু বি, তার স্কোয়ার রুট। নেগেটিভ রুটটা নেবে না, শুধু পজিটিভ রুটটাকে তুমি নেবে আর কি। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? স্যার বি ক্যালকুলেট করার সময় কি বাই টিটা আচ্ছা, লেখা আমি যাবে? পাইটা ভুল জায়গায় লিখলাম। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো, কি বলছো বলো। ও সরি সরি, না বলছিলাম যে বিটা, না 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 না, ভুল হয়েছে ঠিকই, হ্যাঁ। বিটা, টিটা তো এখানে থাকবে না, না এটা বলছো তো? হ্যাঁ, মানে টিটা বাদ দিয়ে তো বিটা। ঠিক আছে এখন? তাহলে এবারে ভ্যালুগুলোকে বসিয়ে দাও সব। তো বসিয়ে দিলে দেখবে তোমার উত্তরটা বেরোবে, যে বাড়িতে করে নেবে, 1.415 ডি বাই এরকম একটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এরকম একটা অ্যান্সার। তাহলে দেখো, এই অনেক সময়ই হচ্ছে তোমাকে এই রকম ভাবে তোমাকে ওই স্লোপটা সরাসরি বলে দিল, স্লোপটা সরাসরি বলে দিল, সেইখান থেকে তোমাকে এটাকে বের করে নিতে হতে পারে, মানে ডাইপোল মোমেন্টটাকে বের করে নিতে হতে পারে। আবার আরেক রকমের প্রবলেম থাকে, যেখানে হচ্ছে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে পিএম এর ভ্যালুটাকে বলে দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাকে ডাইপোল মোমেন্ট বের করতে হতে পারে। আর একটা প্রবলেম, এই এই ক্যাটাগরির প্রবলেম আমি আরেকটা দিচ্ছি। প্রবলেম 5, তার প্রবলেমটা হচ্ছে এরকম। ওকে, দ্য মোলার পোলারাইজেশন অফ সিস ডাইক্লোরোইথিলিন, দ্য মোলার polarization of cis dichloroethylene যার মলিকুলার ওয়েটটা হচ্ছে 97 at 29 degree centigrade is 93.13 centimeter cube per mole. আচ্ছা, at temperature 130.8 degree centigrade, PM becomes 74.35 সেন্টিমিটার কিউব পার মোল। মানে বেসিক্যালি যখন টেম্পারেচার T1 হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন টোটাল মোলার পোলারাইজেশনটা হচ্ছে 93.13, আর টেম্পারেচারটা বেরিয়ে যখন 130.8 করা হলো, তখন সেটা হয়ে যাচ্ছে 74.35 সেন্টিমিটার কিউব পার মোল হয়ে যাচ্ছে। এটা এবার এখান থেকে যেটা ক্যালকুলেট করতে বলছে, 1 নম্বর, ক্যালকুলেট ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল, 1 নম্বরটা। আর এবারে এইখান থেকে তুমি এক কাজ করো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বের করে ফেলো। Determine the refractive index n আর কি, if density rho equal to 1.28 gram per centimeter cube at 29 degree centigrade.
আচ্ছা, এখানে অ্যাজিউম করতে বলেছে, বা এখানে লিখে দিচ্ছি অ্যাজিউমিং অ্যাটমিক পোলারাইজেশন is 5% of the distortion polarization. তো দেখো এই প্রবলেমটাকে কেমন করে করবে আমায় বলো, একটু ভেবে নাও প্রথমে। হ্যাঁ, Sir, mu equals to 9 epsilon OK by Na PM1 minus হুম হুম PM2 by 1 by T1 minus 1 by T2 যে হুম ইকুয়েশনটা ছিল ওটা দিয়ে মিউটা বেরিয়ে যাবে। হুম হ্যাঁ, দেন ঠিকই বলেছো, প্রথম পার্টটা হয়ে গেল। প্রথম পার্টটা হয়ে গেল, ঠিকই বলেছো। তারপরে এই যে আমরা যেটা লিখেছিলাম আর কি, মানে ফ্রম কসিয়াস মোসোটি ডিবাই ইকুয়েশন আগে করলাম বলে আমি যেটা করছি আর কি, পিএমটাকে তুমি লিখতে পারছো তো এ প্লাস বি বাই টি দিয়ে, সেখান থেকে তো মনে পড়ছে তো পিএম ওয়ানটা সেটা হচ্ছে এ প্লাস বি বাই টি ওয়ান, আর পিএম টুটা সেটা হচ্ছে এ প্লাস বি বাই টি টু। এটা দাঁড়াচ্ছে যে পিএম ওয়ান মাইনাস পিএম টু, এটা হয়ে যাচ্ছে বি ইন্টু ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু। তাহলে বিটা এখান থেকে হয়ে যাচ্ছে তোমার পিএম ওয়ান মাইনাস পিএম টু ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু। এইটা, এই যে বি এর ভ্যালুটা দেখো আমি আগে ক্যালকুলেট করে এলাম, যদি সিজিএস এ করো, হ্যাঁ, 4/9 পাই এন এ বাই কে, 4/9 পাই এন এ বাই কে, পাই এন এ বাই কে, ইন্টু মিউ স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি জাস্ট মিউটাকে বের করবে কিরকম ভাবে, মিউটা হচ্ছে 9k বাই 4 পাই এন এ ইন্টু পিএম ওয়ান মাইনাস পিএম টু বাই হচ্ছে ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু। এইটা পুরোটা ফোর টু দি পাওয়ার হাফ, তাই তো? তার যা উত্তর বেরোবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা হয়ে গেল। আচ্ছা, এবার তারপর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাকে বের করতে পারছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি করে বের করবে বলো? স্যার এরপর ডিবাই ইকুয়েশন থেকে আমি আলফাটা পেয়ে যাব, আর এখানে আবার আলফা কি করবে ডিবাই ইকুয়েশন থেকে কি আলফাটা পাওয়া যাবে মিউ স্কয়ার বাই সিকেটি থেকে? না, একটু খেয়াল করো, মানে আগে প্রথমে একটা কিন্তু বলো তো, যে তোমার যখন তুমি এটা বের করতে চাইবে, তোমার যেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাইবে, তার জন্য ইলেকট্রনিক পোলারাইজেশনটা আমার লাগবে, তাই তো? ইলেকট্রনিক পোলারাইজেশনটা আমার লাগবে, এটা তুমি মাথায় রাখো। তাহলে ইলেকট্রনিক পোলারাইজেশনটা কিন্তু আমার বেসিক্যালি লাগবে। ইলেকট্রনিক পোলারাইজেশনটা কেমন করে বের করবে সেটা আমাকে বলো। মলিকুলটা ডাইপোল মোমেন্ট আছে তো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে ডাইপোল মোমেন্ট যদি থাকে তাহলে তার ওরিয়েন্টেশন পোলারাইজেশন থাকবে, অ্যাটমিক পোলারাইজেশন থাকবে এবং ইলেকট্রনিক পোলারাইজেশন থাকবে, তাই তো? সেখান থেকে ইলেকট্রনিক পোলারাইজেশন তুমি বের করবে কি করে? বুঝতে পারছো? দেখো তোমার তো দরকার কি, এই যে ইলেকট্রনিক পোলারাইজেশন যেটা, সেইটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার প্লাস টু ইন্টু ধরো এম বাই রো, এটা তো গল্প, তাই তো? তাহলে এইখান থেকে তুমি জাস্ট এনটাকে বের করতে পারো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে পিইটা পাবে কি করে? যেখানে পিইটা পাবে কোথা থেকে?
না পি এটা পাবে হচ্ছে টোটাল পিএম থেকে বাদ দিতে হবে কাকে, ওরিয়েন্টেশনকে বাদ দিতে হবে আর অ্যাটমিকটাকে বাদ দিতে হবে। ওরিয়েন্টেশন অ্যাটমিক আর ইলেকট্রনিক মিলে তো তোমার পিএম, পিএম থেকে এটা বাদ দিতে হবে। আচ্ছা এবারে খেয়াল করে দেখো তোমার কি কি বলে দেওয়া থাকছে, কি কি বলে দেওয়া থাকছে, যেটা হচ্ছে যে পিএমটা কত এটা তোমার বলে দেওয়া আছে, তাই না? এই যে মোলার পোলারাইজেশনের ভ্যালু কত সেটা তোমায় বলে দিয়েছে আর কি। ঠিক আছে, এটা এক নম্বর। আর এবারে পি ওটা তুমি ক্যালকুলেট করবে কি করে, যে টেম্পারেচারটা বলছো মানে অবশ্যই পুরোটা যে 29°C, পিএমটা তোমার বলে দেয় পি ওটা কত হবে, 4/3 ইন্টু μ²/3kT, এখান থেকে পি ও তুমি পেয়ে যাবে। আচ্ছা পি এ আলাদা করে তোমার দরকার পড়ছে না, মানে বেসিক্যালি তুমি এইখান থেকে আরেকটাকে এটা করতে পারো যে পিই প্লাস পি এ এই দুটোকে একসাথে করে নিতে পারো, যেটা বেসিক্যালি পিএম মাইনাস পি ওটা হয়ে গেল। পিএম এর ভ্যালু বলে দেওয়া আছে, যেহেতু ডাইপোল মোমেন্টটাকে তুমি বের করে ফেলতে পারলে, এখানে পি ওটাকেও তুমি জাস্ট বের করে ফেললে, তাহলে এই ডিফারেন্সটা তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা এবারে যেটা বলে দিচ্ছে যে পি অ্যাটমিকটা হচ্ছে পি ইলেকট্রনিকের 95%, তার মানে এটা পি ইলেকট্রনিক হলো, আর এটা কত, এটা হচ্ছে পি অ্যাটমিকটা যে 5% অফ দা পি ইলেকট্রনিক এইটা, সেটা বেসিক্যালি তোমার পিএম মাইনাস পিও, সেখান থেকে পিইটা কত তুমি বের করে ফেলতে পারছো। তো বোঝাতে পারলাম যে তোমার যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেট করতে হয়, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেট করতে গেলে তোমার এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার ডেনসিটি বলে দেবে নিশ্চয়ই, বলে দিয়েছে কি m/ρ, হ্যাঁ মোলার মাস তোমার বলে দিয়েছে, কোথায় বলো তো কত, 1.28 কোথায় বলে দেওয়া আছে বলো তো, দেখতে পাচ্ছি। ওই স্যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে স্যার 2 নম্বর যেটা বললেন ওইটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ডেনসিটি ইজ 1.25, হ্যাঁ ডেনসিটিটা বলে দেওয়া আছে, এই যে 1. এইখানে বলে দেওয়া আছে, ডেনসিটিটা বলে দেওয়া আছে। আর মোলার মাস এমটা বলে মলিকুলার ওয়েট বা মোলার মাস তোমায় বলে দেওয়া আছে। তাহলে দেখো তুমি মোলার মাস জানো, ডেনসিটি জানো, তাহলে পি ইলেকট্রনিক জানলে তুমি এনটাকে বের করে ফেলতে পারো। পি ইলেকট্রনিকটা কি, টোটাল মোলার পোলারাইজেশন থেকে তোমাকে বাদ দিতে হবে অ্যাটমিক এবং ওরিয়েন্টেশনটা। তাহলে আমি জাস্ট প্রথমে এটা করে নিচ্ছি যে ইলেকট্রনিক প্লাস অ্যাটমিক এই যোগফলটাকে বের করে নিচ্ছি, যেটা আমি ডিস্টরশন বলছি, মানে পিডি যেটা ডিস্টরশন সেটা পিই প্লাস পিএ, সেটা হবে কি টোটাল মোলারের সঙ্গে ওরিয়েন্টেশনটা বাদ। আর ওরিয়েন্টেশনটা কি করে তুমি পেয়ে যাবে, 4/3 ইন্টু μ²/3kT ডি বাই ইকুয়েশন থেকে আর কি। সেখান থেকে তুমি পিইটা পেয়ে গেলে বসিয়ে দিলে বসে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করা হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এইরকম ভাবে প্রবলেম গুলোকে করবে আর কি। হ্যাঁ মানে এমনি খুব একটা কঠিন কিছু হবে না, হ্যাঁ একটু চেষ্টা করলেই দেখবে তুমি প্রবলেম গুলোকে করতে পারছো। মানে এইগুলি নর্মালি পরীক্ষা এই টাইপের প্রবলেম গুলি পড়ে আর কি। তো আর একটা প্রবলেম জাস্ট লাস্ট আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা বাড়িতে কষবে তোমার। কত নম্বর হবে, 6 নম্বর। নম্বর প্রবলেম এইটা, দ্য ডেনসিটি অফ SiHBr যার মোলার মাস হচ্ছে 269 is 2.690 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইটা এবার বলা হচ্ছে at 25°C রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ at 25°C its refractive index is 1.578 and dielectric constant is 3.570. Estimate the dipole moment. Estimate the dipole moment
ইন ডিবাই বলে দেওয়া হয়েছে নেগলেক্ট দ্য অ্যাটমিক পোলারাইজেশন তোকে নেগলেক্ট করতে হবে। এটা আমাকে বাড়িতে করতে দিলাম আর বাড়িতে করবে, তবে অ্যান্সারটা সম্ভবত বেরোবে হচ্ছে 0.80 ডিবাই, এরকম একটা অ্যান্সার বেরোনোর কথা। বাড়িতে কষে নিই। তাহলে দেখো, এই আমি আগের দিন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটাকে উল্লেখ করেছিলাম। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস যেটা আছে সেটা আমি করে ফেললাম। ঠিক আছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস নিয়ে যতটুকু পার্ট আছে পুরো পার্টটা কিন্তু আমি করে ফেলেছি। ঠিক আছে, আমরা নেক্সট দিনে এর উপরে আর একটা ক্লাস এখানে দেব, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেটা আমি বলছিলাম আগের দিনই যে এটা হয়তো অন্যত্র তোমরা পড়েছো বলে এখন সিউর সিলেবাস এখানে বলা নেই, কিন্তু অন্যান্যদের সিলেবাসে হয়তো থাকতে পারে। অথবা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট থেকে কিন্তু পরীক্ষা প্রচুর কোশ্চেন্স পড়ে, পার্টিকুলারলি কম্পিটিটিভ এক্সামে আর কি। তাহলে আমরা পরের দিনে পুরো ক্লাসটাই হচ্ছে শুধুমাত্র ডাইপোল মোমেন্টের উপরে দেবো। তাহলে সিলেবাসে যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুল ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল সেটা শেষ হয়ে গেল। সেটা তোমরা ভালো করে পড়ে নেবে, পড়ে হচ্ছে ইউনিভার্সিটিতে যে ধরনের কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো সবটা একবার রিভাইজ করে দেবে। হ্যাঁ, দেখে মানে কোশ্চেনগুলো একসাথে করে দেবে। মানে আমি কাকে দায়িত্ব দেবো, দায়িত্ব দিই হচ্ছে অরিত্রকেই দায়িত্ব দিই। অরিত্র, সিউর 10 ইয়ার্সে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস থেকে যত কোশ্চেন্স পড়েছে সেই কোশ্চেনগুলো একসাথে টুকবি ইয়ার ওয়াইজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে সেই কোশ্চেনগুলো আমাকে একটুখানি পাঠিয়ে দিবি। তার মধ্যে থেকে মানে আমি পরের দিন জাস্ট জিজ্ঞেস করবো যে কারো কোনো প্রবলেম অসুবিধা আছে কিনা, নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি ক্ষেত্রে। স্যার 10 ইয়ার্সের, তাই তো স্যার 10 বছরের? 10 বছর, 20 বছর, যত বছর পাবি আর কি, অন্তত পক্ষে 10 বছর। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে তো? স্যার এটা হ্যাঁ কোন স্যার। সেমিস্টারে আছে? এটা তো ক্যালকাটা তো দেখো মানে এমনি এখন হচ্ছে 6 সেমিস্টার আছে, আর আগে যখন 1+1+1 সিস্টেম ছিল তখন 3rd ইয়ারে ছিল। আচ্ছা স্যার। 1+1+1 সিস্টেমে তো ছিল আগে, সেটা 3rd ইয়ারে ছিল।